সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। I'm really sorry for being late. So আমি দেখতে পাচ্ছি only 23 joined. So আরো অনেকেই হয়তো জয়েন করবে খুব তাড়াতাড়ি। So আমরা ক্লাস স্টার্ট করে দিই। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আফসানা আপু ভালো আছেন? ভাইয়া, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। শরীরটা ভালো? হ্যাঁ, শরীর ভালো এখন। শরীর ভালো আছে। সো আমার স্ক্রিন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আমরা আজকে এই 26টা জার্গন নিয়ে আসলে কথা বলবো। এই 26টা জার্গন আমার ইচ্ছে ছিল যে আজকে আমি একটা ভিডিও রেকর্ড করব এবং সেই ভিডিওটাই আপনাদেরকে করে শোনাবো। আমি শেষ করতে পারিনি, যার কারণে আমি এখন সরাসরি আসলে আপনাদের সাথে করব। তো প্রথমে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়টা হচ্ছে যে লাইক আমরা একটু আমাদের বাংলা কন্টেন্টও পড়ে আসি। এটা বেসিক্যালি আমার কথা অনুযায়ী কিছু কিছু জিনিস এখানে ইনক্লুড করেছে আমাদের আমজাদ। তো দেখি ও কি লিখেছে সেটা একটু দেখে আসি। চোখ খুলে ফেসবুকে ঢুমারা, কে মেসেজ দিয়েছে সেটা চেক করা, নিউজ ফিড দেখা, এগুলো আমাদের প্রতিদিনের কাজ। আর এই কাজ চলে ঘুমানোর আগ পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের পদচারণা এখন জীবনের একটা অংশ হয়ে গেছে। সামাজিক বিপণন মিডিয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন ইত্যাদির মাধ্যমে বিক্রয় বাড়ানো, ওয়েবসাইটে ট্রাফিক আনা বা একটা ব্র্যান্ড তৈরি করা। আচ্ছা, মানে কিছু বাংলা ওর ভুল আছে। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা সুন্দর প্রোফাইল তৈরি করে বিভিন্ন কন্টেন্ট তৈরি, বিভিন্ন চিত্র, ভিডিও আপডেট করে, আচ্ছা যাই হোক। বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলে খুবই একটা মানে আপনাদের পরিচিত টার্ম, যে বিভিন্ন সোশ্যাল চ্যানেলকে আসলে ব্যবহার করে মানে আমরা যখন একটা কাজ করি, মানে বিক্রয় করি বা আমরা মার্কেটিং করি, তখন সেটাকে আসলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে নিয়ে আসি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অনেকগুলো চ্যানেল আছে, যেমন বাংলাদেশে ফেসবুক খুবই জনপ্রিয়। আপনি যদি আমেরিকার মার্কেটের কথা চিন্তা করেন, সেখানে টুইটার খুবই জনপ্রিয়, পিন্টারেস্ট খুবই জনপ্রিয়, সে ধরনের অনেক মাধ্যম আছে। আবার আপনি যদি কর্পোরেট অর্থাৎ জবের ক্ষেত্রে চিন্তা করেন বা ইভেন বিজনেসের ক্ষেত্রে লিঙ্কডইন একটা বিশাল ভূমিকা পালন করে। কারণ হচ্ছে যে লিঙ্কডইনও কিন্তু এক ধরনের একটা প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্ক, যেখানে আসলে আপনার হচ্ছে যে বিভিন্ন জব পোস্ট হয়, আপনি আপনার কন্টেন্ট গুলো সেখানে শেয়ার করতে পারেন। ফেসবুকের মতো পেজ বানানো যায়, একইভাবে প্রমোশনও করা যায়। কিন্তু অর্থাৎ ফেসবুকে আমরা যেভাবে অ্যাড দেই সেভাবে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতেও মানে আমরা লিঙ্কডইনেও কিন্তু সেভাবে আপনার অ্যাড করতে পারি। সো দ্যাট ইজ বেসিক্যালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আমরা আগে শেষ করব আমার লেকচারটা, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। সেকেন্ড হচ্ছে এসইও। একটা জিনিস হচ্ছে কি, দেখেন যে আপনার ধরেন যে আপনি যখন একটা স্ট্র্যাটেজি তৈরি করতে যাবেন, অর্থাৎ মার্কেটিং স্ট্র্যাটেজি, তখন আপনাকে আসলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? যে আপনি কি খুব দ্রুত রেজাল্ট চান, নাকি হচ্ছে যে আপনি একটু সময় নিয়ে রেজাল্ট পেলেও আপনার কোনো সমস্যা নেই। তো যদি আপনার একটু সময় নিয়ে রেজাল্ট পেতে সমস্যা না থাকে, তাহলে আপনার এসইও হচ্ছে একটা চমৎকার পদ্ধতি। হ্যাঁ, এসইওর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, দেখেন যে লাইক এখানে আপনার মানে এসইওর একটা বড় চালিকা শক্তি হচ্ছে কন্টেন্ট। তো বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা যখন পেইড ক্যাম্পেইন করি, তখন আমরা যত দ্রুত রেজাল্ট পাই, আপনার এসইওর ক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্টটা পেতে একটু সময় লেগে যায়। আসলে একটু সময় লাগে কেন? কারণ হচ্ছে যে বেসিক্যালি আপনার ইট টেকস টাইম। আপনি কন্টেন্ট তৈরি করতে হয়, সেখানে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করতে হয়। সো দেয়ার আর লটস অফ ইস্যুস দেয়ার। মানে ইন কেস অফ এসইও, আপনাদের মেবি থার্ড সেমিস্টারে এসইও নিয়ে আমাদের একটা মানে কিছু লেসন আছে, যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে অনেক হেল্প করবে। বাট একটা জিনিস আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট স্ট্রং না হলে আসলে আপনি এসইও তে ভালো করতে পারবেন না। সো এসইও কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এসইও নিয়ে অ্যানালাইসিস করতে হয়, সেগুলো নিয়ে আমরা
পরে কথা বলবো। আজকে শুধু একটা জিনিস নিয়ে আমি একটু কথা বলতে পারি, যেটা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে বেশ খানিকটা কাজে লাগবে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মানে এসইওর ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ। তো আসলে আমাদেরকে জানতে হবে যে আসলে কিওয়ার্ড বিষয়টা কি। সো কিওয়ার্ড ইজ বেসিক্যালি, আপনারা জানেন যে আমরা বিশেষ করে আমেরিকান পিপলরা প্রচুর সার্চ করে কোনো একটা জিনিস কিনতে গেলে বা কোনো একটা বিষয় জানতে গেলে, দে সার্চ আ লট। বাট আমাদের দেশে কিন্তু এই ধরনের বিষয় আসলে নাই, আমরা সার্চ কম করি। তো আমরা সার্চ কেমন করি বা আমাদের অন্যান্য কান্ট্রির মানুষজন কেমন সার্চ করে। হ্যাঁ, ধরেন আপনি একটা প্রোডাক্ট আপনি চিন্তা করতেছেন যে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চান, কিন্তু সেই প্রোডাক্টের এগেইনস্টে মানুষ খুব একটা সার্চ করে না। তো তখন কিন্তু আপনার স্ট্র্যাটেজিক্যালি আপনার কি করতে হবে, আপনার হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি আপনার হচ্ছে যে অর্থাৎ আপনার এই সার্চের এই জায়গাটাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোন কিওয়ার্ডে মানুষ আসলে সার্চ করে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এসইওর ক্ষেত্রে আমরা এসইও যখন করতে চাই তখন আমাদের এই গুগল অ্যাডসে যে কিওয়ার্ড প্ল্যানার বলে একটা বিষয় আছে। তো আপনি চাইলে অনেক টুলস আছে পৃথিবীতে, ইভেন অনেক পেইড টুলস আছে ভালো ভালো, যেমন আপনার আইসরেফ হচ্ছে যে আপনার এটা একটা এসইও টুলস। এটা হচ্ছে যে বেসিক্যালি আপনার এসইও টুলস, এটা একটা পেইড টুল। বেসিক্যালি এখানে কিওয়ার্ড এক্সপ্লোর করা যায় যে মানুষ কোন কোন কিওয়ার্ড দিয়ে আসলে সার্চ করে। আপনি বেসিক্যালি আপনার গুগল অ্যাডস এর কিওয়ার্ড থেকেও আপনি সার্চ করে দেখতে পারেন যে ধরেন আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি যে মানে বাংলা ভাষা যদি চিন্তা করি যে ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কত মানুষ সার্চ করে, সেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং। ফাইন, আমরা একটু যদি দেখি রেজাল্ট সার্চ করি, তাহলে আমরা এখানে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে অন অ্যান অ্যাভারেজ বাংলা ভাষায় প্রতি মাসে আপনার 720 জন লোক আসলে সার্চ করে। তারপরে ধরেন আমি ধরেন আমি একটা প্রোডাক্ট বিক্রি করি, ধরেন যে লাইক এক্সাম্পল লাইক ধরেন যে ফ্রি ফলা এক্সাম্পল, ফ্রি ফলা নিয়ে কত মানুষ সার্চ করে বাংলাদেশে, আমরা দেখতে পাচ্ছি নীল। আবার ধরেন যে আমি যদি বলি ফেসবুক মার্কেটিং নিয়ে বাংলা ভাষায় কত মানুষ সার্চ করে, সেটাও কিন্তু একটা রেজাল্ট এখানে দেখাচ্ছে যে 170 জন। এখন বিষয়টা হচ্ছে যে এসইওটার ক্ষেত্রে কিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ বলে আমি আসলে এই কথাগুলো বললাম। তো আসলে এসইওটা কি, এটা আরেকটু যদি আমরা বিষয়টা জেনে নেই সেটা ভালো হবে। যেমন ধরেন যে আপনি লিখতেছেন যেটা, যেমন ধরেন যে যেমন আমাদের ওয়েবসাইটের এসইওর অবস্থা খুবই খারাপ, বিকজ আমি আসলে এসইওর উপরে নজর দেইনি। রাতার আমার একটা বড় নজরদারি ছিল হচ্ছে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু আমার দ্রুত রেজাল্ট আনার উদ্দেশ্য ছিল। সুতরাং আমরা আপনার এটার জন্য খুব দ্রুত করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করেছি। তো বিষয়টা হচ্ছে যে এসইও বিষয়টা কি, দেখেন যে ডিজিটাল মার্কেটিং লিখে আমি যখন সার্চ করলাম তখন আমার কাছে এই ধরনের কিছু প্রথম, সেকেন্ড, থার্ড এভাবে আসলে কিছু রেজাল্ট আমার সামনে চলে আসলো। এখন আপনি বলতে পারেন যে এই রেজাল্ট গুলো আসলে কিসের উপরে ভিত্তি করে এসছে। যেমন ধরেন যে যেমন আমি যদি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি, লাইক ফেসবুক মার্কেটিং, আমরাও কোনো না কোনো পেজে আছি আর কি। তো আমি একটু জাস্ট দেখি আর কি, আমরা মনে হয় 5-6 নাম্বার পেজে আছি। আমরা অনেক পেছনে আছি কারণ আমরা এটা নিয়ে খুব একটা কাজ করিনি। দ্যাটস দ্য রিজন বেসিক্যালি আমরা এখনো এরকম একটা জায়গায় যেতে পারিনি আসলে, কারণ ইট টেকস লট অফ টাইম এন্ড লটস অফ এফোর্টস আর নিডেড ইন দিস কেস। তো আমরা দেখেছি যে যেহেতু খুব কম মানুষ সার্চ করে, সুতরাং এখানে আসলে খুব বেশি এফোর্ট দিয়ে আমরা মানে ভালো কিছু, যেমন আমরা এখন কয় নাম্বার পেজে আছে দেখেন, 4 নাম্বার পেজে আমাদের একটা আর্টিকেল দেখা যাচ্ছে যে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে সঠিক অডিয়েন্স নির্বাচন পদ্ধতি।
এটা 4 নম্বরে এসছে। এটা যদি ধরেন 1 নম্বরে আসতো তাহলে আমরা কিছু ট্রাফিক এখান থেকে পেতাম বেসিক্যালি। কেমন? আচ্ছা, আপনার বিষয়টা হচ্ছে যে এসইওর একদম প্রিরিকুইজিট যদি আপনি চিন্তা করেন যে আপনার ওয়েবসাইটের এসইওর কি অবস্থা, তো একদম প্রিরিকুইজিট হিসেব করলে আপনার প্রথমে গুগল আপনার হচ্ছে যে ওয়েবমাস্টার টুলস আর কি বেসিক্যালি, যেটাকে আমরা এখন সার্চ কনসোল বলি। তো এখানে আমাদের কিছু পারফরমেন্স দেখায়, যেমন আমরা কিন্তু এসইও টিসিও আসলে কিছুই করিনি, কিন্তু তাও দেখাচ্ছে গত আপনার হচ্ছে যে লাস্ট 3 মান্থসে আমাদের এই সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন আমাদেরকে বিভিন্ন কিওয়ার্ডের এগেইনস্টে 6000 ইমপ্রেশন দেখিয়েছে এবং সেখানে টোটাল প্রায় 1300 বা 1400 ক্লিক হয়েছে। কেমন? সো এইটা পুরো ক্রেডিটই কিন্তু আসলে আপনার হচ্ছে যে এই যেমন ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করেও আমাদেরকে অনেকে খুঁজে পেয়েছে। তো এসইওর ক্ষেত্রে একদমই যদি আমি বেসিক অবস্থায় বলি তাহলে সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ইন্ডেক্সিংটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডেক্সিং মানে কি? অর্থাৎ আপনার যে ওয়েবসাইট, আপনারা জানেন যে গুগল এই যে এত ডেটা সে যে সার্ভারে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার এই যে ধরেন কোনো কিছু সার্চ করলেই আপনি গুগল আপনাকে কোনো না কোনো রেজাল্ট কিন্তু দেখাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে এই রেজাল্টটা গুগল কিভাবে দেখাচ্ছে? গুগল প্রথমে আপনার কি করছে, তার একটা বট আছে, সেই বটটা বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়ায়, সারাদিন তার কাজই হচ্ছে ঘুরে বেড়ানো। সো ঘুরে ঘুরে সে কি করে, সে ইন্ডেক্সিং করে, সে পেজ বিভিন্ন, যেমন আমার এই পেজটা আসলে গুগলে আছে কিনা, আমরা যদি দ্য টার্টলস্টোন মানে দেখেন যে আমাদের এই পেজটা আমরা দেখবো যে আমাদের ধরেন যে আমি আপনাদেরকে দেখাই যে যদি আমি দেখি যে সাইট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক পেজ এখানে আপনার হচ্ছে যে ইন্ডেক্সিং আছে, এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন আমাদের, আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে ইন্ডেক্সিং করা। এবং আমরা এখানে যদি আমরা আমাদের এখানে ওভারভিউ দেখি তাহলে আমরা দেখতে পারবো যেমন আমাদের 97টা ভ্যালিড পেজ গুগল হচ্ছে ক্রল করেছে, মানে ইন্ডেক্সিং করেছে, তার সার্ভারে রেখেছে। তার মানে এইটার এগেইনস্টে যখন মানে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কিওয়ার্ড বা এটার উপরে বেস করে বা আমরা রিলিভেন্সির উপরে বেস করে গুগল আসলে সার্চ ইঞ্জিনে মানুষকে গাইড করছে আসলে। হ্যাঁ, দ্যাটস দ্য রিজন। ধরেন যে আমরা ফেসবুক মার্কেটিং লিখলে কোনো না কোনো কারণে আমাদের পেজটা ধরেন অ্যারাউন্ড 4 নাম্বার ইয়েতে আমাদের এই পেজটা আসে, যে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে সঠিক অডিয়েন্স নির্বাচন পদ্ধতি। যাই হোক, তো এসইও করতে গেলে আসলে প্রচুর কন্টেন্ট ডিপেন্ডেন্সি আছে। এসইও করতে গেলে বেশ কিছু টেকনিক্যাল নলেজের দরকার আছে, যেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এসইও আপনার হচ্ছে যে আপনার মানে ইট টেকস টাইম। মানে এটা এরকম না যে ধরেন যে আপনার মানে আপনি আজকে শুরু করলেন, কালকেই আপনাকে আসলে রেজাল্ট দেখানো শুরু করলো, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। এবং এখনকার পার্সপেক্টিভে আপনার হচ্ছে যে এসইওর অনেক ফ্যাক্টর আছে। এসইওর অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর যেমন আপনার ভিডিও কন্টেন্টও কিন্তু একটা খুব ভালো সিগন্যাল প্রোভাইড করে গুগলকে। তো মূল বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে যে গুগল আসলে মানে ধরেন আমরা যেমন পরীক্ষা দেই, বিভিন্ন পরীক্ষার মার্কসের উপরে বেস করে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড করে, গুগলও আপনার হচ্ছে যে বিভিন্ন প্যারামিটারের উপরে বেস করে ওয়েবসাইটকে এরকম আপনার বিভিন্ন কিওয়ার্ডের এগেইনস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড এই র্যাঙ্কিং গুলো আসলে প্রোভাইড করে। তবে সবথেকে বড় প্রিরিকুইজিট হচ্ছে আপনারা যদি ওয়েবসাইট, আপনাদেরকে তো আমরা ওয়েবসাইট একটা দিয়ে দিব, দ্যাট ইজ ফর শিওর, কিন্তু আপনারা যদি নিজেরা ওয়েবসাইট নিয়ে আসলে কাজ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুগল সার্চ কনসোলকে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করাতে হবে। এটা হচ্ছে একদম বেসিক প্রিরিকুইজিট। ফাইন, এবার আসতেছে পেপার ক্লিক। সো পেপার ক্লিক বিষয়টা কি, সেটা হচ্ছে যে আপনারা অলরেডি বুঝতেই পারছেন যে পেপার ক্লিকটা হচ্ছে যে ব্যাপারটা এরকম যে ধরেন যে আপনার হচ্ছে যে এই যে ধরেন আমি যদি লিখি যে বাই অ্যান অ্যাপার্টমেন্ট ইন দুবাই, আসলে পেপার ক্লিকের কনসেপ্টটা কোথা থেকে আসছে,
সেটা হচ্ছে যে আমরা যখন এরকম একটা কিওয়ার্ড আমাদের সার্চ ইঞ্জিনে লিখি, অন দ্যাট টাইম সার্চ ইঞ্জিন দুই ধরনের রেজাল্ট দেখায়। সো গুগল একটা সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে যে প্রথমে দেখাচ্ছে পেইড রেজাল্ট, এবং তারপরে কিন্তু সে আপনার হচ্ছে অর্গানিক কিছু রেজাল্ট এখানে দেখাচ্ছে বেসিক্যালি। সো এই যে পেইড রেজাল্ট, আমি যখন এখানে ক্লিক করব, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই কোম্পানির কাছ থেকে গুগল কিন্তু পয়সা কেটে নিবে বেসিক্যালি, ঠিক আছে? এই যে আমি ক্লিক করলে আমার কোম্পানির কাছ থেকে পয়সা কেটে নিল, এই কনসেপ্টটাকে আসলে বলা হয় পেপার ক্লিক, ঠিক আছে? পিপিসি। এবার আসতেছে আবার ইনবাউন্ড মার্কেটিং। সো এটা আসলে খুবই চমৎকার একটা জিনিস। মজার জিনিস হচ্ছে যে আসলে ইনবাউন্ড মার্কেটিং বিষয়টা কি? ইনবাউন্ড মার্কেটিং বিষয়টা হচ্ছে যে আমরা দুই ধরনের মার্কেটিং আসলে সাধারণত বলি, একটা হচ্ছে পুল, একটা হচ্ছে পুশ। সো পুল বোঝাই যাচ্ছে, পুল মানে টানা, আর পুশ মানে পুশ করা। যেমন আপনাদের এখানে যারা পার্টিসিপেন্ট আমাদের এই কোর্সে আছেন, প্রত্যেকেই মানে এর মধ্যে আমার কাছে মনে হয় 90% হচ্ছে পুশ স্ট্র্যাটেজির মাধ্যমে আমাদের কাস্টমার হয়েছে। অর্থাৎ আপনার হয়তো প্রয়োজন ছিল না, বা আপনি হয়তো এটা নিয়ে ভাবেননি, কিন্তু আমরা যখন আপনাকে পুশ করতেছি বিভিন্ন অ্যাডের মাধ্যমে, বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, যখন আমরা আপনাদেরকে পুশ করতেছি, তখন আপনারা এটার উপরে ইন্টারেস্টেড হয়েছেন। দ্যাট ইজ কল্ড বেসিক্যালি পুশ মার্কেটিং। আর ব্যাপারটা যদি এরকম হতো যে উই হ্যাভ লটস অফ কন্টেন্ট, আমাদের প্রচুর কন্টেন্ট আছে, আমাদের ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আমাদের আপনার হচ্ছে যে প্রচুর ব্লগ আর্টিকেল লেখা আছে, আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে বেশ কিছু কোর্স আছে ফ্রি। তো আপনারা এই যে বিভিন্ন আপনারা এই যে কন্টেন্ট বেসড হওয়ার কারণে আপনারা সেখান থেকে ইনফরমেশন নিয়েছেন, সেখান থেকে আমাদের কাস্টমার হয়েছেন। এটা একটা ইনবাউন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। এবং ইনবাউন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, আমি বলবো না যে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি সাস্টেনেবল না যদি সেটাকে প্রতিনিয়ত নার্চার না করা হয়। সো প্রতিনিয়ত ইনবাউন্ড হোক আর আউটবাউন্ড যেটাই হোক, প্রতিনিয়তই নার্চার করতে হয়। তবে ইনবাউন্ড মার্কেটিং এর বিষয়টা হচ্ছে কি, যে এখানে আপনার যেটা হয় যে ইনবাউন্ড মার্কেটিং এ কাস্টমারকে নেসেসারি বা রিলেভেন্ট কন্টেন্ট দেখানো হয়। যেমন আমরা যদি এসইও করে ফেলতাম, আমাদের যদি ধরেন যে ডিজিটাল মার্কেটিং লিখলে আমাদের ওয়েবসাইট যদি প্রথম দিকে আসতো, তাহলে ওই যে 700 কাস্টমার আপনারা দেখলেন, এই 700 কাস্টমার কিন্তু খুব হট কাস্টমার। এই 700 কাস্টমার কিন্তু আমার ওয়েবসাইট ভিজিট করতো, এবং সেখান থেকে আমি একটা ভালো পরিমাণ আপনার হচ্ছে ট্রাফিক পেতাম, এবং ভালো পরিমাণ আমি হচ্ছে আপনার রেভিনিউ জেনারেট করতে পারতাম। এটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং বেসিক্যালি। অর্থাৎ বিষয়টা হচ্ছে কন্টেন্ট, মানে রিলেভেন্ট কন্টেন্টের মাধ্যমে কাস্টমাররা যখন আপনার ওয়েবসাইট বা অ্যাপ ভিজিট করে সেখান থেকে পারচেস করছে, এই পুরো বিষয়টাকে আমরা আসলে ইনবাউন্ড মার্কেটিং হিসেবে ট্রিট করি। আর আউটবাউন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি কি? ধরেন যে ব্যাপারটা এরকম, যে ধরেন যে লাইক এটাকে কি বলে, মানে ধরেন যে যখন আপনি মানে পুশ করতেছেন, আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আমরা যে ফেসবুকে আপনাদের প্রচুর পুশ টুশ করে আপনাদেরকে আমাদের কাস্টমার বানিয়েছি, এটা হচ্ছে যে আপনি আউটবাউন্ড মার্কেটিং হিসেবে ট্রিট করতে পারেন। এবার আসতেছে ল্যান্ডিং পেজ। খেয়াল করে দেখেন যে আপনি যদি ধরেন যে লাইক যেমন আমরা এখানে একটু আগে সার্চ করলাম বাই অ্যান অ্যাপার্টমেন্ট ইন দুবাই, ধরেন আপনারা এখানে ইনভেস্ট ইন দুবাই প্রপার্টি, আপনি যখন ক্লিক করলে সে কিন্তু আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে, এবং এই পেজটাকে আসলে বলা হচ্ছে, এই পেজটাকে আমরা বলছি একটা ল্যান্ডিং পেজ। অর্থাৎ যেই পেজে কাস্টমারকে ল্যান্ড করানো হয় সেটাকে আসলে বলা হয় ল্যান্ডিং পেজ। যেমন ধরেন আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা বদলে ফেলো নিজেকে, আমাদের যে প্রোগ্রামটা আছে, অর্থাৎ আপনি যখনই হচ্ছে যে আমাদের ক্যাম্পেইনে ক্লিক করেছেন, তখন কিন্তু আপনাকে এই ল্যান্ডিং পেজে আমরা আপনাকে নিয়ে এসেছি, এবং এই ল্যান্ডিং পেজে আমরা কিছু ফর্ম দিয়েছি, এখানে স্টিকি মেনু দিয়েছি, সোশ্যাল প্রুফের কিছু অপশন এখানে আছে, সো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, সমস্ত ইনফরমেশন আমরা এখানে দিয়ে রেখেছি। সো দ্যাট ইজ বেসিক্যালি আ ল্যান্ডিং পেজ। সো একটা ল্যান্ডিং পেজে সবসময় মনে রাখবেন যে একটা ল্যান্ডিং পেজে এটা আমরা আরো অপটিমাইজ করব। এই ল্যান্ডিং পেজটা আসলে যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশের জন্য না, আমাদের বাংলাদেশে কম্পিটিশন খুবই কম, মানে আমি মনে করি ডিজিটাল মার্কেটিং এ, এবং এই কারণে আমরা আসলে এখানে অনেক যে বেশি এফোর্ট দিচ্ছি তা না, কারণ আমরা এমনিতেই
আমাদের মোটামুটি আমাদের যেই কেপিআই ছিল বা আমাদের যে অবজেক্টিভ ছিল সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে তারপরে কিছু কিছু স্ট্র্যাটেজি এখানে আমরা দিয়েছি, যেমন ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এখানে হচ্ছে যে এটাকে কি বলে, এখানে আপনার স্টিকি মেনু দেয়া, এটা একটা ইম্পর্টেন্ট। এখানে আমরা আরো ইমপ্রুভ করতে পারতাম ল্যান্ডিং পেজে, যেমন আপনার হচ্ছে এলএমএস এর কারণে আমরা অনেক কিছুতে হাত দেইনি ইচ্ছা করে বেসিক্যালি। এখানে আমরা একটা পপ করতে পারতাম, মানে এটা অটো একটা পপ আপ হিসেবে আসতো, সেখানে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতো। সো এই জিনিসগুলো ল্যান্ডিং পেজে থাকলে এখানে কনভার্সনটা আরো বেশি হয়, মানুষ আসলে ইন্টারঅ্যাকশনটা বেশি পছন্দ করে। কেমন? তো ল্যান্ডিং পেজে আসলে সারা পৃথিবীতে আপনি যত ল্যান্ডিং পেজ দেখবেন সেখানে অ্যাকশন নেয়ার একটা কমন জিনিস থাকে, অ্যাকশন নেয়ার, যেটাকে আপনার হচ্ছে যে এখানে যেমন আমাদের এখানে সিটিএ বাটন, স্টিকি একটা বাটন আছে, হ্যাঁ, এগুলো আসলে কমন প্র্যাকটিস বেসিক্যালি, ঠিক আছে? যে আপনার অ্যাকশন নিতে হবে, সেখানে যথেষ্ট ইনফরমেশন থাকতে হবে, সেখানে ফর্ম থাকতে হবে। যেমন আমাদের এখানে আমি স্মার্ট ক্যারিয়ার করতে চাই, দিলেই আপনার রেজিস্ট্রেশন ইয়েতে নিয়ে যাবে। দিস ইজ দ্য নসিমোনে স্টাইল রেজিস্ট্রেশন সিস্টেম, ইট ইজ গেটিং চেঞ্জড ভেরি সুন। যাই হোক, সো ল্যান্ডিং পেজের বিষয়টা হচ্ছে যে আপনি যেটাই করতে যান না কেন, you need a landing page basically. You need a very nice landing page. আমরা যদি কিছু ভালো ল্যান্ডিং পেজের এক্সাম্পল দেখি, যে ধরেন যে আউটস্ট্যান্ডিং ল্যান্ডিং পেজ এক্সাম্পল আমরা যদি দেখি, আপনি দেখবেন যে প্রচুর ল্যান্ডিং পেজের এক্সাম্পল আপনার আছে, হ্যাঁ। এবং আপনি দেখেন যে এই ধরনের ল্যান্ডিং পেজে, যেমন আমি আপনাদেরকে একটা দেখাই, যেমন আমরা যখন গ্রিনাডিকের কাজ করেছিলাম, গ্রিনাডিকের এই প্রোডাক্টটা অনেক দামি প্রোডাক্ট, তা আমাদের উদ্দেশ্য ছিল কাস্টমাররা আমাদের প্রজেক্টের ব্রোশিউর ডাউনলোড করুক। দিস ইজ দ্য ওয়েবসাইট ডেভেলপড বাই আস। সো আমরা এখানে যেটা করেছিলাম যে আপনার এই প্রজেক্টে আমরা এইখানে আমরা এটা কিন্তু একটা হোম পেজ, বেসিক্যালি এটা একটা হোম পেজ, তারপরেও আমরা এটাকে ল্যান্ডিং পেজ হিসেবে ট্রিট করছি আর কি, যে এখানে আমি কাস্টমারকে ল্যান্ড করাচ্ছি এবং এখানে আমরা একটা ফর্ম আছে, এখানে একটা ফর্ম না, এখানে মাল্টিপল ফর্ম আমরা রেখেছি, মানে এগুলো হচ্ছে জাল আর কি, ঠিক আছে? মাছ ধরার যে জাল আর কি, এটা হচ্ছে যে আমাদের এরকম একটা জাল বেসিক্যালি। সো এখানে যখন একটা মানুষ ফিল আপ করতেছে আমরা ধরে নিচ্ছি হি ইজ ইন্টারেস্টেড, আদারওয়াইজ মানে সে ডাউনলোড করতো না। সো যেহেতু সে ডাউনলোড করছে, এখানে নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আছে, তো আমরা কি করেছি, আমরা সেই ক্লায়েন্টদেরকে আপনার ফোন কল করেছি, করে আমরা সেল নিশ্চিত করেছি। কিন্তু যদি গ্লোবাল অ্যাসপেক্টে আপনি চিন্তা করেন, তারা যেটা করে সেটা হচ্ছে যে এখানে নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো নিয়ে এগুলো আপনার একটা অটোমেটেড সিস্টেমে রেখে দেয়। আপনি দেখবেন যে প্রচুর ইমেল আপনার হচ্ছে আপনি এখান থেকে আপনার নার্চারিং হয় বেসিক্যালি, হ্যাঁ। এবং এটা ইমেল ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা খুব চমৎকার ভাবে আপনার এটাকে হ্যান্ডেল করা যায়, যে যখন একটা ফর্ম কেউ ফিল আপ করলো সাথে সাথে তার কাছে একটা ইমেল চলে গেল, এটা অটোমেটিক্যালি সেট করা থাকে, হ্যাঁ, যে এক সপ্তাহ পরে তার কাছে আরেকটা ইমেল যাবে, তার এক সপ্তাহ পরে আরেকটা ইমেল যাবে। যেমন আপনাদেরকে আমি দেখাই, যেমন ধরেন যে আপনার এগুলো আপনার হচ্ছে যেমন চাল ডাল, মানে চাল ডাল আমি একটা পারচেজ করেছি, চাল ডাল যখন আপনার মানে ওদের দেখেন, মানে স্ট্র্যাটেজি দেখেন, চাল ডাল কি করতেছে, চাল ডাল প্রতিনিয়তই কিন্তু আমাকে কিছু না কিছু ইমেল পাঠাচ্ছে, যেমন চাল ডালে আলুর কেজি মাত্র 9 টাকা, শুধুমাত্র চাল ডালে, ঠিক আছে? আচ্ছা, 9 টাকা আলুর কেজি, 9 টাকা। তারপরে ডিমের ডজন নাকি 79 টাকা, হ্যাঁ। চমৎকার চমৎকার আইডিয়া এখানে ওরা জেনারেট করেছে, যে মুরগিও জানে না যে ডিমের এত কম দাম, ঠিক আছে? মুরগি জানলে হার্ট ফেল করতো আর কি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো এইটা আপনার এই যে সিস্টেমটা, যেমন আমরা এখনো ইন্টিগ্রেট করিনি, অটোমেশন করিনি, ঠিক আছে? যে আমরাও মানে অটোমেশন করে ফেলবো, আসলে রিসোর্সের একটা বিষয় আছে, এগুলো অনেক সময়ের কাজ, ঠিক আছে? বাট এগুলো আমাদের স্ট্র্যাটেজিতে আছে। এগুলো ধরেন এখানে কেউ মানে ফর্ম ফিল আপ করলো, আমরা একটা কিছু দিলাম আর কি হোম পেজে, যে ফ্রি ধরেন সামথিং, যে মানে ধরেন যে ডিজিটাল বিজনেস গাইডলাইন, হ্যাঁ, আমরা একটা ডিজিটাল বিজনেসের গাইডলাইন এখানে যদি আমি দেই, সেই গাইডলাইনে যদি কেউ ফিল আপ করে, তাহলে তাকে এক সপ্তাহ পরে তাকে প্রথমে থ্যাংক ইউ মেসেজ দেওয়া হবে, এক সপ্তাহ পরে আবার। সো ল্যান্ডিং পেজের আসলে অনেক কাজ থাকে, কেমন? সো দ্যাটস দ্য থিং বেসিক্যালি। তো বিজনেস অটোমেশন হলে তখন আপনার এগুলো আসলে খুব চমৎকার ভাবে জিনিসটা হ্যান্ডেল করা যায়, যেহেতু আমাদের পুরো বিজনেসটা এখনো অটোমেটেড না, সুতরাং আমরা ইচ্ছা করে এখন অনেক কিছু আসলে এক্সিকিউট করিনি। অ্যাফিলিয়েট মার্কেটিং এটা হচ্ছে, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ। একটু যদি আর একটু আউটবাউন্ড মার্কেটিংটা একটু যদি এক্সপ্লেইন করতেন। কোনটা কোনটা কোনটা? আউটবাউন্ড। ও আউটবাউন্ড, আচ্ছা আচ্ছা, চমৎকার কথা বলেছেন। তো ইনবাউন্ড মার্কেটিং এ যেমন আপনার হচ্ছে যে আমাদের মানে ইনবাউন্ড মার্কেটিং এর ক্ষেত্রে যেটা হয় যে আপনার আমি বিভিন্ন কন্টেন্ট ধরেন পাবলিশ করে রাখতেছি আমার ওয়েবসাইটে কিংবা ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে, তাই না? সেখান থেকে আমার অর্গানিক্যালি অনেক ট্রাফিক জেনারেট হচ্ছে, সেখান থেকে আমার কি হচ্ছে আপনার হচ্ছে যে আমি সেলস পাচ্ছি, রাইট? সো দিস ইজ ইনবাউন্ড মার্কেটিং। আর আউটবাউন্ড মার্কেটিং হচ্ছে পুশ মার্কেটিং, এই যে আমরা ধরেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ক্যাম্পেইন করতেছি, রাইট? সো এটা এক ধরনের আউটবাউন্ড মার্কেটিং বেসিক্যালি, বুঝতে পারছেন? যে মানে পুল এবং পুশ, মানে জিনিসটা হচ্ছে এরকম, পুল করা এবং পুশ করা। তো আমার কাছে মনে হয়েছে যে একটা কোম্পানির শুরুতে দুটো স্ট্র্যাটেজি থাকা উচিত। এখানে 80-20 রুলে যাওয়া উচিত, যে প্রথম অবস্থায় আপনি আউটবাউন্ড মার্কেটিং এর জন্য 80% বাজেট খরচ করতে পারেন, 20% বাজেট আপনি ইনবাউন্ড মার্কেটিং এ খরচ করতে পারেন, কারণ ইনবাউন্ড মার্কেটিং থেকে রেজাল্ট আসতে ইট টেকস টাইম। বাট ওভার টাইমে আপনার যখন রেজাল্ট অনেক ভালো অবস্থায় বা আপনার ব্র্যান্ডটা একটা সাস্টেনেবল জায়গায় চলে গেল, তখন আপনি জিনিসটাকে রিভার্স করে দিলেও কোনো সমস্যা নাই, বা আপনি 50-50 যদি করেন তাহলে সেক্ষেত্রেও সমস্যা নাই। যেমন আমি যদি আপনাদেরকে একদম রিয়েল এক্সাম্পল আপনাদেরকে দেখাই, তাহলে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে এখানে দেখেন সেটা হচ্ছে যে আমরা অ্যাট্রিবিউশন মডেলে দেখতে পাচ্ছি যে আমার ফার্স্ট ক্লিক আর ফার্স্ট ভিজিট অ্যাট্রিবিউশনে, কারণ আমি যদি ইনবাউন্ড আউটবাউন্ড এর কথা চিন্তা করি, তাহলে আমার এই যে 18 + 27 মানে কত পার্সেন্ট বলেন তো? 25, মানে 18 আর 27 হচ্ছে 45, তাই না? 45, হ্যাঁ 45% হচ্ছে আমার এটা কি ইনবাউন্ড এর মাধ্যমে আসছে, তাই না? এই যে 45% আমার হচ্ছে যে পারচেজ হয়েছে সেটা হচ্ছে আমার ইনবাউন্ড, আর 55% হচ্ছে আমার পেইড, বুঝতে পারছেন? অথচ আমার এখন মান্থলি বাজেট ছিল আমার বেসিক্যালি গত মাসে আমার বেশি বাজেট ছিল 1.5 লক্ষ টাকা, এই মাসে আমার বাজেট আমি কমাই দিচ্ছি, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে উই আর গেটিং অর্গানিক রেজাল্টস। আমার মার্কেটিং বাজেট আমি যত অপটিমাইজ করতে পারি আমার বিজনেস অর্গানাইজেশনের জন্য অবশ্যই সেটা ভালো বেসিক্যালি, তাই না? সো দ্যাটস দ্য রিজন বেসিক্যালি আপনার বললাম যে আপনি ইনিশিয়ালি আউটবাউন্ড মার্কেটিং এর পেছনে একটা ভালো ব্যয় রাখতে পারেন, কারণ আপনি এটা থেকে দ্রুত রেজাল্ট পাবেন বেসিক্যালি, ঠিক আছে? তো আমি মোটামুটি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি যে আউটবাউন্ড মার্কেটিং ইনবাউন্ড মার্কেটিং বিষয়টা কি। একই সাথে ল্যান্ডিং পেজের বিষয়টাও মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে আপনি যখন কোনো একটা ক্যাম্পেইন করবেন তখন ক্যাম্পেইন থেকে আপনার ট্রাফিককে কোন একটা পেজে ল্যান্ড করাইতে হবে, কোন একটা পেজে ল্যান্ড করায় তাকে একটা অ্যাকশন নিতে হবে, তাকে একটা বোনাস দিতে হবে অথবা একটা ফ্রি অফার দিতে হবে। যেমন আমরা কিন্তু চেষ্টা করেছি সব জায়গাতে একটা ট্র্যাপ রেখে দেওয়ার জন্য, ঠিক আছে? ইটস এ ট্র্যাপ। এবং সারা পৃথিবীর সব বিজনেসে এই ধরনের ট্র্যাপ ব্যবহার করা হয়, মানে আপনি যদি অ্যাকচুয়াল চিন্তা করেন, হ্যাঁ যেমন আমরা এখানে ট্র্যাপ দিয়ে রাখছি যে কি মধু আছে একটু ডাউনলোড করেই দেখুন না, জিনিসটা একটু মজাদার, তাই না? কি মধু আছে একটু ডাউনলোড করেই দেখুন না, এটা কিন্তু একটা ট্র্যাপ। ট্র্যাপ কেন বলছি? কারণ সে এখানে 4 ঘন্টার আপনার হচ্ছে লেসন পাচ্ছে, 4 ঘন্টা আপনার হচ্ছে যে মানে আপনারা যে প্রেজেন্টেশন করতেছেন সেই প্রেজেন্টেশনটা ওরা দেখতে পাচ্ছে আর কি, স্টুডেন্টরা তারা বুঝতে পারতেছে ওকে এখানে ভালো কিছু হচ্ছে, যেহেতু স্টুডেন্টরা এখানে প্রেজেন্ট করতেছে। সো দ্যাটস দ্য থিং, সেটা ফ্রি মধু ডাউনলোড করুন। এখানে এটা আরেকটু সুন্দর হবে, বেসিক্যালি আরেকটু ভিজিবিলিটি আনতে হবে, এগুলো নিয়ে আমাদের কাজ চলছে। ফ্রি মধু আবার ফ্রি ডাউনলোড করে নাকি? সো ফ্রি মধু ডাউনলোড করুন, ঠিক আছে? সো ল্যান্ডিং পেজে আমরা বেসিক্যালি কোন একটা অ্যাকশন নেওয়ার জন্য কাস্টমারদেরকে ইনসিস্ট করি। অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা হচ্ছে যে খুব সিম্পল করে বলবো, কারণ এখানে আমি যেই ট্রেডে কাজ করি এখানে অ্যাফিলিয়েট আসলে ডিফারেন্ট ট্রেড, মার্কেটিং এর একটা ট্রেড সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কম হয়, ইন্টারন্যাশনালি অ্যাফিলিয়েট মার্কেটিং হয়। বিশেষ করে অ্যামাজনের পুরো বিজনেস মডেলটাই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং কেন্দ্রিক। এরা যেটা করেছে সেটা হচ্ছে যারা তাদের প্রোডাক্ট প্রমোট করে দিবে তাদেরকে তারা একটা সার্টেন কমিশন দিচ্ছে। অ্যামাজন আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কিছু অ্যাফিলিয়েট মার্কেটার আছে হু আর্নস থ্রু আপনারা হচ্ছে যে এই চ্যানেল ব্যবহার করে আসলে আর্ন করে। সিপিএম এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, যদিও আমার কাছে এগুলোকে হুদাই টার্ম মনে হয়,
মোস্ট অফ দ্য কেসেসে আপনারা আমাদের ওয়েবসাইটে কিছু আর্টিকেল আছে, দেখলে দেখতে পারবেন যে এগুলোকে আমি হুদাই মেট্রিক বলি। যেমন একটা হচ্ছে সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন। আসলে সিপিএম হচ্ছে কস্ট পার মাইলেজ, ঠিক আছে, কস্ট পার মাইল। তো এখানে বিষয়টা হচ্ছে যে মানে কস্ট পার 1000 ইমপ্রেশন, আমি লিখে দিচ্ছি এখানে, এগুলো তার একটু এলাবোরেট করে দিচ্ছি। কস্ট পার 1000 ইমপ্রেশন, এটা নিয়ে আমি সুন্দর আরো স্ট্রাকচারড ভিডিও আপনাদেরকে আমি প্রেজেন্টেশন রেডি করছি, আর স্ট্রাকচার ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আসলে ওপেন করতে চাচ্ছি না, কারণ কি মানে আমি এখানে ডাউনলোড করতে দিলে যেটা হয় এই ভিডিও আপনার পুরো সব জায়গায় ছড়ায় যায় আর কি। মানে আই ট্রাস্ট ইউ উইথ ডিউ রেসপেক্ট এন্ড অনার, আই ট্রাস্ট ইউ, কিন্তু সিন্স ইট ইজ মাই অ্যাসেট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সো আমি এটাকে ডাউনলোড করতে আসলে দিব না। দ্যাটস দ্য রিজন আমি এলএমএস এর মধ্যে ঢুকাই আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব যাতে আপনারা দেখতে পারেন। বাট আপাতত জিনিসগুলো জেনে রাখেন। সো এটা হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন, অর্থাৎ 1000 ইমপ্রেশনের জন্য আপনার কত খরচ হচ্ছে সেটাই হচ্ছে যে আপনার বেসিক্যালি সিপিএম। এখন বিষয়টা কি রকম সেটা একটু দেখাই আপনাদেরকে। ধরেন আমাদের এই ক্যাম্পেইনের কথা যদি এখানে যদি আমরা একটা ক্যাম্পেইনের কথা চিন্তা করি, তাহলে ধরেন এখানে আমরা এখানে এটা তো আমাদের কনভার্সন ক্যাম্পেইন বেসিক্যালি। সো আমরা যদি এখানে সিপিএমটা নিয়ে আসি, তাহলে দেখবেন যে সিপিএম কস্ট পার 1000 ইমপ্রেশন এখানে আমার, অর্থাৎ 1000 ইমপ্রেশনে, যেমন এই ক্যাম্পেইনে আমার 1000 ইমপ্রেশনে খরচ হচ্ছে $1 করে, মানে 1000 ইমপ্রেশন দেখানোর জন্য $1 খরচ হচ্ছে। তো অনেকে এটাকে খুব হিসাব নিকাশ করে যে এখন সিপিএম আসলে কম বেশি কেন হয়, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি গুগল বলেন, ফেসবুক বলেন, সবাই কিন্তু এই একই মেথডে ইমপ্রেশনের উপরে বেস করে আপনাকে চার্জ করে। তো কখন সিপিএম কম হবে আর কখন সিপিএম বেশি হবে? যদি আপনার অডিয়েন্স ব্রড হয়, ইন টার্মস অফ ফেসবুকের ক্ষেত্রে যদি আপনার অডিয়েন্স ব্রড হয়, তাহলে ফেসবুকের জন্য তাদেরকে রিচ করা মানে বড় পর্দায় রিচ করা ইজি হয়, রাইট? এন্ড দ্যাটস দ্য রিজন সিপিএম কম হয়। আপনি দেখেন যে আমরা এখানে মাত্র আমাদের মানে যেহেতু আমাদের এখন 21 তারিখ মানে একটা ঈদ ভাব চলতেছে, আমরা কিন্তু ক্যাম্পেইন মোটামুটি সবগুলোই আসলে একটু অল্প করে অফ, সর্ট অফ এক প্রকার বলতে পারেন যে অফ এর মতোই আর কি। তো এই জন্য আমরা বদলে ফেললাম নিজেকে প্রোগ্রাম, শুধুমাত্র আমাদের মানে রিটার্গেটিং ক্যাম্পেইনই চলছে বেসিক্যালি। এন্ড দ্যাটস দ্য রিজন যে আমাদের এখানে আপনার মানে আমাদের এখানে সিপিএমটা বেশি খরচ হচ্ছে বেসিক্যালি, বুঝতে পারছেন? মানে আপনার এখানে কস্টিংটা বেশি হচ্ছে, এটা হচ্ছে বিষয়। তো কেন বেশি হচ্ছে কারণ এটা ন্যারো, অডিয়েন্সটা কম আর কি। এখানে সর্বসাকুল্যে কতজন অডিয়েন্স দেখেন তো, বিএফএন আমরা বদলে ফেলে নিজেকে ওয়ার্ম এবং হট ট্রাফিকের টার্গেট করেছি। আমার টোটাল পোটেনশিয়াল রিচই হচ্ছে 61,000। আমি এই 61,000 মানুষকে প্রতিদিনই দেখাইতে থাকবো আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটাতে একদম খুবই ন্যারো অডিয়েন্সকে আমি টার্গেট করেছি, যে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করেছে এবং আমার যারা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং পারচেজ করেছে, যারা আমার ফেসবুকে এনগেজ হয়েছে, শুধু তাদেরকে নিয়েই আমি আমার এই অডিয়েন্সটা তৈরি করেছি। সো হুইচ ইজ ভেরি ন্যারো, এন্ড দ্যাটস দ্য রিজন আমার সিপিএমটা কিন্তু আপনার কি হচ্ছে, বেশি হচ্ছে। এখানে যদি আপনার ধরেন যে আপনি যদি অন্য অ্যাড সেটের সিপিএম দেখেন, মানে এই যে অন্য সিপিএম দেখেন স্টুডেন্টের ক্ষেত্রে 0.65, তার মানে বিষয়টা কি গিয়ে দাঁড়ালো যে আপনার সিপিএম দেখেন সিপিএম এখন আপনি এই যে আমি কিন্তু অলরেডি এই জন্য আমার এখানে আর্টিকেলের মধ্যে আমি লিখে দিয়েছি যে এগুলো হচ্ছে উদয় মেট্রিক। আপনি সিপিএম দেখে একটা ক্যাম্পেইনকে কখনোই বিচার করতে পারবেন না যে আপনি সিপিএম কম হয়েছে আর আপনি হচ্ছে যে নাচতে নাচতে মানে ঢোল পিটাচ্ছেন, তাহলে কিন্তু হবে না আসলে। কারণ সিপিএম কোনো খুব কাজের কোনো মেট্রিক্স আমার কাছে মনে হয় না। কারণ আমার এখানে সিপিএম বেশি হয়েছে বলে আমি কি ক্যাম্পেইন বন্ধ করে দিব বা এই অ্যাড আমি বন্ধ করে দিব? ডেফিনেটলি না, কারণ আমি জানি যে এখানে আমার কাস্টমার লুকায় আছে। আমাকে বুঝাতে পারছি? এখানে আমার কাস্টমার লুকায় আছে, সুতরাং আমি অবশ্যই এটা বন্ধ করব না। এটা ব্রড অডিয়েন্সের ক্ষেত্রে 10 সেন্ট 20 সেন্টও সিপিএম আমি দেখেছি, তার মানে আমি কি নাচবো নাকি? ডেফিনেটলি না। সুতরাং আমার কাছে এগুলোকে আসলে উদয় মেট্রিক মনে হয়। আমার কাছে যেটা মেট্রিক মনে হয় সেটা হচ্ছে আরওএস আর হচ্ছে কনভার্সন, সেগুলো আমরা দেখবো আর কি আস্তে আস্তে। এখানে আপনার সিপিএম নিয়ে আমি মোটামুটি আপনাদের সাথে আলোচনা মানে কিছু যতটুকু পারলাম
করলাম। এখন আমরা এই 8টা পর্যন্ত আর কি আপনাদের সাথে আলোচনা করলাম। এই 8টা নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন, তারপর আমি আবার বাকিগুলো নিয়ে আলোচনা করব। ভাইয়া সিপিএমটা যদি আমার হচ্ছে রিচ যাই হোক না কেন, কনভার্সন যদি কম হয় সেক্ষেত্রে কি এটার কোনো মডিফাই করার প্রয়োজন হয় এরকম কিছু? না, সিপিএম তো আপনি মডিফাই করতে পারেন না আসলে। সিপিএম ইটস ক্যালকুলেটেড বাই দ্য পাবলিশার, ঠিক আছে? ইটস ক্যালকুলেটেড বাই দ্য পাবলিশার, তার মানে গুগল বলেন, ফেসবুক বলেন, এরা হচ্ছে পাবলিশার, তাই না? এরাই আপনাকে ক্যালকুলেট করে দেখাবে যে তোমার সিপিএম কত। আচ্ছা, সিপিএম এর আরেকটা গুরুত্ব আছে। সিপিএম এর গুরুত্বটা কি? সেটা হচ্ছে ধরেন আপনি একটা ক্যালকুলেশন করতে যাচ্ছেন, আপনি একটা কোম্পানির ক্যাম্পেইন করতে যাচ্ছেন। তো আপনার যদি প্রিভিয়াস সিপিএম সম্পর্কে আইডিয়া থাকে যে আমার সিপিএম হচ্ছে এত, আমার এতগুলো ইমপ্রেশন দরকার, এত মানুষের কাছে রিচ করা দরকার, এত ফ্রিকোয়েন্সিতে, তাহলে আপনি আগে থেকে ক্যালকুলেট করে বলে দিতে পারবেন যে আমার এই ক্যাম্পেইনের জন্য এত টাকা বাজেট প্রয়োজন হতে পারে আর কি। আমাকে বুঝাতে পারছি? তো সিপিএম এর বৈশিষ্ট্যটা আসলে এখানেই আর কি। নাজমুল ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিংটা নিয়ে আরেকটু বলবেন কি ভাই, একটু ডিটেলস? আচ্ছা, খুব সহজ করে বলি আরো, হ্যাঁ আরেকটু সহজে বলি। অ্যাফিলিয়েট কিরকম? ধরেন আমাদের ওয়েবসাইটে এখন প্রতি মাসে ট্রাফিক হয় 25 থেকে 30,000, তাই না? আমাদের ধরেন যে আরো যখন আমাদের আরো কন্টেন্ট রিচ থাকবে বা আরো কিছু থাকবে, তখন ধরেন আমি ম্যানেজারকে বললাম যে ভাইয়া আমার এখানে তো ডিজিটাল মার্কেটিং এর প্রচুর ট্রাফিক আসে, আমার এখানে তো অনেক কন্টেন্ট আছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা অ্যাফিলিয়েট লিংক দাও, আমার এখান থেকে যারা তোমার ম্যানেজারটা পারচেজ করবে, হ্যাঁ, তাদের সেটার এগেইনস্টে তুমি আমাকে কমিশন দিবে। এবং ম্যানেজারের এই রেফারেল প্রোগ্রাম বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু আছে। পৃথিবীর সব বড় বড় অর্গানাইজেশনেরই এরকম অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু আছে। কারণ আপনি বলতে পারেন যে সে কিভাবে ট্র্যাকিং করবে। ক্রস ডোমেইন ট্র্যাকিং বলে একটা বিষয় আছে, যেটার মাধ্যমে আরো কিছু টেকনোলজি আছে, যেটার মাধ্যমে যেমন অ্যামাজনের ক্ষেত্রে আমি জানি না যে কতদিন অ্যাট্রিবিউশনটা কতদিন, কিন্তু বিষয়টা এরকম যে আপনার ওয়েবসাইটে এসে সে ম্যানেজারের ওয়েবসাইটে গেল, সেদিন পারচেজ করলো না, হয়তো 15 দিন 20 দিন 1 মাস পরে সে পারচেজ করলো, কিন্তু তারপরেও কিন্তু সেই কমিশনটা আপনার কাছেই আসবে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? সো অ্যাফিলিয়েট ইজ নাথিং যদি আপনার ওয়েবসাইট থাকে বা আপনার অ্যাপ থাকে, আপনি সেখানে থার্ড পার্টি কোনো অ্যাপ বা টুলস কে প্রমোট করতে পারেন, সেখান থেকে যদি কোনো সেল হয় তাহলে সেটার কমিশনটা আপনি পাবেন। এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং। ভাইয়া, বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কম হওয়ার কারণটা কি ভাইয়া? মানে বাংলাদেশের ব্যবসায়ীরা আসলে এত বেশি কনসার্ন না আর কি, ঠিক আছে? আর আমাদের মার্কেট তো মানে ধরেন যে আপনার এটাকে কি বলে, ইলিটারেট মানুষের মার্কেট, বুঝতে পারছেন? আমাদের এখানে এন্টারপ্রেনারদেরও ইলিটারেসি অনেক, আবার আমাদের মধ্যেও এই ডিজিটাল সেভি হওয়ার এটা মানে টেন্ডেন্সিটা কম আর কি, বুঝতে পারছেন? এবং আমরা জানি না যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে। কারণ আমি এটা নিয়ে দেশের বড় বড় কর্পোরেটের সাথে কথা বলেছিলাম যে আপনারা এরকম একটা মেথড করতে পারেন, হ্যাঁ, মানুষ আপনাদের এই প্রোডাক্ট গুলো তাদের মতো করে সেল করতে পারে, হ্যাঁ, সেখান থেকে আপনি তাদেরকে একটা কমিশন দিলেন। আমাদের দেশে আসলে মানে ছোট একটা দেশ, আমার কাছে মনে হয় মানে ডিজিটাল মার্কেটিং এর হিসেব করলে খুব ছোট্ট একটা কান্ট্রি, এই জন্য হয়তো অ্যাফিলিয়েটটা এত জনপ্রিয় আমাদের দেশে হয়নি আর কি। বাট আপনি গ্লোবাল অ্যাসপেক্টে চিন্তা করলে অ্যাফিলিয়েট খুবই জনপ্রিয় একটা মাধ্যম। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আরেকজনের যে প্রোডাক্ট আছে তার জন্য অন্য একটা ওয়েবসাইটে কি কোনো পোর্টাল রাখতে হয়, নাকি গুগল অ্যাডস এর মতো অনেকটা অ্যাড এর মধ্যে দেখায় দেয় না সেখান না, থেকে? এখানে বিষয়টা হচ্ছে কি যে আপনি অন্য মানে ধরেন আপনি থার্ড পার্টি মানে অন্য একটা ধরেন আমাদের এখানে আমরা ম্যানিচ্যাটকে বললাম যে ম্যানিচ্যাটের একটা অ্যাড আমাদের ওয়েবসাইটে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? এবং আমি ম্যানিচ্যাট থেকে কোনো চার্জ নিচ্ছি না, যে তোমার এই যে অ্যাডটা আমার এখানে আছে, আই এম নট টেকিং এনি চার্জ ফ্রম ইউ, রাইট? বাট ইফ ইউ মেক এনি সেলস ফ্রম মাই ওয়েবসাইট, অথবা মানে এমন কোন ট্রাফিক যে আমার ওয়েবসাইট হয়ে তোমার এখানে আসছে, হ্যাঁ, তাহলে তুমি আমাকে হচ্ছে দিবা। এটা একটা আলাদা সিস্টেম, ঠিক আছে? এটা ওই কোম্পানি আসলে ডেভেলপ করে রাখে বেসিক্যালি। আপনি শুধু তাদের অ্যাফিলিয়েট লিংক বা তারা যে ব্যানার দিচ্ছে সেই ব্যানারের স্ট্রাকচার ব্যানার থাকে, সেটা আপনি শুধু এখানে এসে
বসিয়ে দেন, দ্যাটস ইট। বাকিটা মানে অটোমেটিক্যালি হয় আর কি। সো আপনার ট্রাফিক যত বেশি থাকে আপনার সেখান থেকে সফলতার হারটা কিন্তু তত বেশি বেশি। আচ্ছা, বুঝতে পেরেছি। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, আমাদের জি এই যে ভাইয়া, thank সোশ্যাল you. মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, তো কিওয়ার্ড আসলে কিভাবে অ্যাকচুয়াল বা প্রপার কিওয়ার্ডটা বের করব বা এটা কি স্ট্র্যাটেজি ইউজ করব সেটা হ্যাঁ, এটা আমরা যখন এসইও তে আমরা আলোচনা করব তখন আমরা এই কিওয়ার্ড কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ তো খুব বেশি কিওয়ার্ড লাগে না সেটা বলবো না, বাট যখন আমাদের লাগবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। সো এই যে গুগল কিওয়ার্ড টুল দিয়ে আমরা বেসিক্যালি এই জিনিসটা আলোচনা করা হবে যে আপনি কিওয়ার্ড কিভাবে অ্যানালাইসিস করতে পারেন বেসিক্যালি। ঠিক আছে? নাজমুল ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং এর জন্য কিওয়ার্ড আর ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড, এই দুটো কি সেমই হয় নাকি? একই জিনিস। ঠিক আছে? মানুষ যেটা দিয়ে সার্চ করে, মানুষের সার্চ বিহেভিয়ারটাকে অ্যানালাইসিস করাটাই কিন্তু হচ্ছে কিওয়ার্ড টুলস এর কাজ। কারণ আপনি জানেন না যে মানুষ কি দিয়ে সার্চ করে, তাই না? কিন্তু গুগল তো জানে, তাই না? গুগল তো জানে, কিংবা বিভিন্ন কিওয়ার্ড যেই প্ল্যাটফর্ম গুলো আছে যারা কিওয়ার্ড আপনার এইটার সার্ভিস প্রোভাইড করে, তাদের কাছে তো ডেটা আছে, তাই না? সেই ডেটা দিয়ে কিন্তু তারা হচ্ছে রিসার্চ করে আপনাকে একটা আউটপুট দিচ্ছে যে দিস ইজ দ্য কিওয়ার্ড, মানে যেটা দিয়ে মানুষ আসলে সার্চ করে। বুঝতে পারছি? সো কিওয়ার্ড যদি আপনি মানে জানেন যে এই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে, তাহলে তো আপনি ওই রিলেভেন্ট আর্টিকেল গুলো লিখতে পারেন বা ওই রিলেভেন্ট কন্টেন্ট আপনি কিন্তু বানাতে পারেন, তাই না? ইউটিউবে বানাতে পারেন, মানে ভিডিও বানাতে পারেন, মোশন বানাতে পারেন, কিংবা হচ্ছে যে আপনার বানাতে পারেন। সো অনেক কিছুই কিন্তু এখানে করা যায় বেসিক্যালি। করা যায়। আচ্ছা ভাই, আমাদের ইয়াতে আলোচনা আছে নাকি গুগল মাই বিজনেস যেটা? হ্যাঁ, গুগল মাই বিজনেস তো মানে আলোচনা খুব চমৎকার কথা বলছেন। আমি এই টার্মটা এখানে ঢুকাই দিই আসলে, গুগল মাই বিজনেস। এটা নিয়ে তাহলে আমি এখনই কথা বলি। আপনি যেহেতু আলোচনা উঠাইছেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটার আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এটা আমি গ্রিন করে দেই। গুগল মাই বিজনেসটা হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে যে বিজনেসের লিস্টিং করানো। হ্যাঁ, গুগল মাই বিজনেস যেমন আমাদেরও কিন্তু গুগল মাই বিজনেসের লিস্টিং করা আছে। এখানে দেখেন গুগল মাই বিজনেস, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, আপনি যা ধরেন আপনি দেখেন এখানে আপনি যদি লেখেন, আমি দেখাই আপনাদেরকে, এটার একটা কেস আমি আপনাদেরকে বলবো। আমি জানি না আপনারা আজকে বোর্ড হচ্ছেন কিনা, আর ইউ গেটিং বোর্ড? অন্য জায়গা আছে? নো ভাইয়া, ভালো লাগছে। আসলে ভালো লাগছে। এরকম প্রাণবন্ত ক্লাস চাই ভাই। ক্লাস প্রাণবন্ত ক্লাস হবে, আপনার কষ্ট হবে বেশি। হ্যাঁ কষ্টটা আমার বেশি হবে, বাট আমাদের বুঝতে বেশি ভালো সুবিধা হচ্ছে। হ্যাঁ আবার আমরা যদিও আমি লেট বাট এনজয়িং যতটুকু পারছি। মানে ইট ইজ ক্লিয়ার টু মি। হ্যাঁ, এখানে ঘটনা যেটা হয় যে আমাদের ছোট ছোট কোর্স গুলোতে আমাদেরকে মানুষ অনেক গালিগালাজ করে, বুঝছেন? এইটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, মানে আপনার ওই যে প্রপার ম্যানেজমেন্ট করতে পারতেছে না, কারণ অটোমেশন না হলে তো এটা ডিফিকাল্ট। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের সবার একটু ধৈর্য ধরা উচিত। না, ধৈর্য আমাদের খুবই কম বেসিক্যালি, বুঝতে পারছেন? কারণ আমি তো অনেক পাবলিক নিয়ে আসলে কাজ করি। সো আমি দেখেছি আসলে যে মানুষের ধৈর্য একদমই কম, মানে মোস্ট অফ দ্য কেসেস তারা খুবই মানে ইনস্ট্যান্ট তাদের রেজাল্ট দরকার, খুব ইনস্ট্যান্ট রেজাল্ট দরকার। এখানে আপনি দেখেন, আমি আপনাদেরকে স্ট্যাটসটা একটু দেখাতে যাচ্ছিলাম। এখানে দেখেন, যেমন ধরেন আমাদের এই আমাদের বিজনেসটা T3 কমিউনিকেশনস লিমিটেড, এটা গুগল মাই বিজনেসে লিস্টিং করা আছে। সো যখন মানুষ আসলে T3 কমিউনিকেশনস লিমিটেড দিয়ে সার্চ করে, T3 কমিউনিকেশনস লিমিটেড দিয়ে সার্চ করে, তখন কিন্তু যে ম্যাপে, এই যে দেখেন ম্যাপে কিন্তু একটা রেজাল্ট আমাদের দেখাচ্ছে, দেখছেন? দেখা যাচ্ছে আপনার বাসার ছবি পর্যন্ত দেখা যায় ভাইয়া। হ্যাঁ সরি, আপনার বাসার ছবি পর্যন্ত দেখা যায়, আমি টেস্ট করেছিলাম। এই যে দেখেন ছবি, আমার বাসার ছবিও দেখা যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেল 4 নাম্বার রোড। আচ্ছা, যাই হোক,
তো মূল বিষয়টা হচ্ছে কি, এখানে একটা কেস বলি, মানে আপনাদের যে কোনো বিজনেস করতে গেলে আমি বলবো অবশ্যই গুগল মাই বিজনেসে আপনি লিস্টিং করাবেন। কেন লিস্টিং করাবেন? কারণ এটা লোকাল এসইওর জন্য খুব ভালো কাজ করে, ঠিক আছে? মানে আপনার লোকালি আপনার প্রেজেন্সটাকে সে প্রমোট করে, অর্গানিক্যালি প্রমোট করে। আমি একটা কেস বলি, যেমন ধরেন পেট ফুড বাংলাদেশে, আপনি ধরেন এই ভদ্রলোক আমাদের এখান থেকে ট্রেনিং করেছে, দেখাই আপনাদেরকে। পেট ফুড, এই যে pet.com.bd, এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই ভদ্রলোক আমাদের কাছ থেকে ট্রেনিং করেছে। আসলে ওনার কিন্তু কিচ্ছু না, উনি শুধুমাত্র গুগলে এই মাই বিজনেসের লিস্টিং করানোর কারণে ওনার বিজনেস ট্রেমেন্ড আছে। এবং প্রতি মাসে উনি বললো যে ভাই আমার এখানে প্রায় 30,000 ট্রাফিক শুধু এই লিস্টিং থেকে আসে। বুঝতে পারছেন? শুধু 30,000 ট্রাফিক শুধু এই ইয়ে থেকে আসে। এবং এখন দেখতেছি যে অনলাইনেও মানুষ এখানে বিজ্ঞাপনও দিচ্ছে, আমি দেখতেছি। একটা সেকেন্ড, পেট হোম ডেলিভারি ইন বাংলাদেশ, ঠিক আছে? পেট নিয়ে একটা ব্যাপক এখানে ইয়ে আছে। যাই হোক, এটা তো পেইড জিনিস দেখা বললাম, বাট আমার যেটা উদ্দেশ্য ছিল যে আপনার হচ্ছে গুগল মাই বিজনেস আসলে কেন দরকার, এখানে আপনার মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমিও নিজেও দেখি যে আমাদের মাই বিজনেস থেকে গুগল মাই বিজনেস পারফরমেন্স, জুন পারফরমেন্স, এখানে দেখেন 913 people found you on Google। আচ্ছা, 6 asked for direction। আচ্ছা, visited your website। তারপরে আমরা যদি আরো পুরনো ইয়ে দেখি, গুগল মাই বিজনেস, আচ্ছা প্রতি মাসে আসলে এটা একটা রিপোর্ট দেয় বেসিক্যালি। সুতরাং আপনারা মাই বিজনেসে অবশ্যই লিস্টিং করাবেন, কারণ এটা আপনাকে একটা অথেন্টিসিটি দেয় আর কি আপনার বিজনেসের, ঠিক আছে? এটা হচ্ছে গুগল মাই বিজনেসের কথাবার্তা। সিপিএম তো আমরা মোটামুটি সবাই বুঝছি নাকি? সিপিএম নিয়ে কোনো ইস্যু আছে আর? ভাইয়া সিপিএমটা আমি কিছুটা বুঝছি, বাট আমাকে আরো একটু পড়াশোনা করতে হবে আর কি, বাট অতটা ক্লিয়ার। ভাইয়া ইমপ্রেশনের টার্মটা আরেকবার একটু শুধু ইমপ্রেশনের টার্মটা ক্লিয়ার করেন ভাইয়া। ইমপ্রেশন টার্মটা তো আসলে, আচ্ছা গুড, এটা খুবই ভালো কথা বলেছেন। আসলে ইমপ্রেশনটা আগে দরকার ছিল। আমি অ্যাজাইল মেথডে আছি, বুঝছেন? আপনারা তো এটা জানেন মনে হয়। অ্যাজাইল মেথড সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? নো, নতুন টার্ম, সেটাও বলেন একটু ভাই। তাহলে অ্যাজাইল মেথড সম্পর্কে কারো আইডিয়া আছে? না না, কারো আইডিয়া নেই অ্যাজাইল মেথড সম্পর্কে? এই প্র্যাকটিস করাতে করাতে একটা স্ট্রাকচারে নিয়ে আসা, এরকম কিছু? অ্যাজাইল হচ্ছে কি, অ্যাজাইল মেথড হচ্ছে যে আপনার মানে যখন যেটা প্রয়োজন আর কি, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম, ধরেন আপনি একটা প্ল্যান করে আগাইলেন, মানে ইমিডিয়েট যেটা করতে হবে সেটা নিয়ে আপনি মানে কাজ করতেছেন আর কি, বুঝতে পারছেন? তারপরে এখানে অনেক কারেকশন আসবে, সেই কারেকশন গুলোকে অ্যাডপ্ট করে নিতে হবে আর কি, বুঝতে পারছেন? যেমন আমি নিজেও জানি যে আমাদের কোর্স কারিকুলাম আরো ফার্নিশ করা দরকার, এন্ড ইট টেকস টাইম। এবং এটা যেহেতু একটা বড় প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম আমরা 6 মাসের এই ধরনের প্রোগ্রাম আসলে করাইনি কখনো। হ্যাঁ, তো আমরা আপনাদেরকে একটা জায়গায় নিতে চাই, সেটা আমাদের কাছে ক্লিয়ার। এই যে ওভার টাইমে আমরা যে ইনপুট গুলো পাচ্ছি সেগুলোকে অ্যাডপ্ট করছি, এটাই আসলে অ্যাজাইল মেথডের এটা হচ্ছে এরকম, যে আপনার যেটা ইমিডিয়েট করতে হবে সেটা আগে করার মধ্যে এরপরে হচ্ছে যে আপনার মানে ফ্লেক্সিবিলিটি আর কি। অ্যাজাইলটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। যাই হোক, ইমপ্রেশন, হোয়াট ইজ ইমপ্রেশন? ইমপ্রেশন হচ্ছে বিষয়টা এরকম যে ধরেন ইমপ্রেশন মানে কি, মানে হচ্ছে যে মানে অ্যাপিয়ার্ড হওয়া আর কি। কিরকম? ধরেন যে এই যে ধরেন আমি যদি ফেসবুকে যাই, খেয়াল করে দেখেন এখানে আপনাদের অনেকগুলো জিনিস ইজি হয়ে যাবে। ধরেন যে আপনি এখানে আপনি কোথায় গেলেন, এখানে আপনি এই যে ধরেন যে আপনার আমরা দেখতেছি আর কি, এখানে দেখেন ডান পাশে আমার একটা অ্যাড দেখাচ্ছে, এটা কিন্তু একটা ইমপ্রেশন হয়ে গেল। এখন দেখেন এখানে অনেকগুলো টার্ম আছে, অটো রিফ্রেশ, ইমপ্রেশন। একটু ধৈর্য ধরেন, এইটা 25 বা 30 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যায়।
এই যে কুইলার হচ্ছে যে আপনার ক্রিয়েট প্রপোজালস অ্যাজ বিউটিফুল রেসপন্সিভ, এটা হচ্ছে যে আপনার একটা দেখবেন কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে। কিন্তু অলরেডি ডান পাশে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন, অ্যাড। এবং এইটাও একটা টার্ম, এটার নাম হচ্ছে অটো রিফ্রেশ, এটার নাম হচ্ছে অটো রিফ্রেশ ইমপ্রেশন। হ্যাঁ বলেন। আপনার কোর্সের অ্যাড আমার ফেসবুকের ওরকম পাশে অল টাইম আসে, কি ভাইয়া ওই টার্গেট করে দেওয়া যায় যে আমার পেজে যারা ইমপ্রেশন বা আমার ওয়েবসাইটে যারা ইমপ্রেশন আছে তাদের এরকম সাইটে দেখাবে? ইচ্ছা করে দেখাচ্ছি, আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ করছি, আমরা মাঝখানে এক্সক্লুড করে দিতাম, এখন ইচ্ছা করে দেখাচ্ছি কেন? কারণ আমাদের পরবর্তী কোর্সে আপনার মাথায় থাকলো যে এদের তো তাড়াতাড়ি শুরু হবে, আপনি একটা ফ্রেন্ডকে রেফার করতে পারেন, বলতে পারেন, কারণ অনেকেই আছে যে ধরেন যে রেফার করে বা হচ্ছে যে মানে জিনিসটা মাথায় রাখা আর কি। এটা কি ভাই মানে আমার যে প্রশ্নটা, এটা কি ভাই যে টার্গেট করে দেওয়া যায়? অবশ্যই। আপনারা দেখতেছেন না, প্রায় প্রতিদিনই তো দেখতেছেন, এখানে যারা আছেন আপনারা কি বদলে ফেলো কয়জন দেখতেছেন, এখনো দেখতেছেন কয়জন? আমি দেখি ভাই, দেখছি ভাই, এভরিডে দেখা যাচ্ছে। আমিও রেগুলার দেখি, আমি মানে রেগুলার দেখছি ভাই, আমি তো অ্যান্ড্রয়েড অ্যাপসও দেখলাম, অ্যান্ড্রয়েডও ক্যাট দেখলাম। হ্যাঁ অ্যান্ড্রয়েড মানে দেখতেছেন তো আর কি, তাই তো, মানে মাথায় থাক, সমস্যা নাই, যাতে 5 জনকে রেফার করতে পারেন আর কি, বুঝছেন? আমরা ভাই আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ জরুরি কোশ্চেন, সেটা হলো ধরেন একটা পেজ, আপনারই পেজ বা XYZ যে কোনো একটা পেজ, ওই পেজের যে লোকগুলো, ওই লোকগুলো আমার টার্গেট, আমি ফেসবুক দিয়ে ওই লোকদেরকে কিভাবে টার্গেট করব? পারবেন না, আমার পেজের টার্গেট আপনি পারবেন না, আপনার সাথে যারা কানেক্টেড আপনি তাদেরটা পারবেন। মুসলিম করে কোনো করা যাবে না, না কোনো সিস্টেম নাই, তবে একটা সিস্টেম আছে, যদি আমার পেজ অনেক বেশি হাই, মানে ধরেন যে প্রচুর লাইক আছে, অনেক এনগেজড, তখন আমি ধরেন আপনি গ্রামীণ ফোনে যারা কানেক্টেড আছে আপনি তাদেরকে টার্গেটিং করতে পারবেন, বুঝতে পারছেন? কারণ এগুলো অনেক এক্সটেন্সিভ, ওখানে প্রচুর লাইক আছে, প্রচুর আপনার আছে, কেমন? সো বিষয়টা হচ্ছে ওইখানে আর কি। আমরা মনে ফিরে আসি নাকি? আমরা মনে ইমপ্রেশনটা কিন্তু ক্লিয়ার হলো না। হ্যাঁ ক্লিয়ার করিনি তো এখনো, ইমপ্রেশন তো ক্লিয়ার করতেই পারিনি। ইমপ্রেশন লাস্ট গ্রামীণ ফোনের কি কথাটা বললেন সেটাও বুঝতে পারিনি। ও আচ্ছা, এইটাই আর কি, মানে এইজন্য আমরা একটু প্রাসঙ্গিক আলোচনা করি, বেটার হবে। পেজ এবং গ্রুপও টার্গেট করা সম্ভব না, ওই গ্রুপ না গ্রুপ টার্গেট করা সম্ভব না। আচ্ছা আমরা একটু রিলেভেন্ট ইয়েতে চলে আসি, ইমপ্রেশন। একটা অ্যাড আমাকে কতবার দেখানো হলো, সেটাই হচ্ছে ইমপ্রেশন, বুঝতে পারছি? দেখেন আমি নামতে থাকি, এই যে আমাকে একবার আমি এই যে এখানে আপনার মানে এই যে এটা আমাকে দেখানো হয়েছে না, আমি দেখছি কি ক্লিক করছি কি করি নাই, সেটা কিন্তু ফ্যাক্টর না, সেটা কি ক্লিয়ার? মানে বুঝতে পারছেন? এই যে এখানে যে আমি একটা দেখলাম, এই যে দেখলাম, আমাকে যে দেখানো হইলো আমাকে একবার দেখানো হইলো না, এটা জি একটা ইমপ্রেশন হয়ে গেছে। আবার এখানে আপনারা চোখ রাখেন এবং এখানে আপনারা আরেকটা লার্নিং পাবেন, এখানে আরো দুটো অ্যাড আছে না, কিছুক্ষণের মধ্যে এটা চেঞ্জ হবে, দেখেন একটু ধৈর্য ধরেন, 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ড, কত সময় পর জন্য এটা চেঞ্জ হয়। এটার নাম কি বলেন ভাই? অটো রিফ্রেশ ইমপ্রেশন। আচ্ছা অটো রিফ্রেশ ইমপ্রেশন। কিসের অ্যাড দেখাচ্ছিলেন? কুইলার আর হচ্ছে লিড পেজের। হ্যাঁ হইছে হ্যাঁ, তাহলে এই যে আরো কিন্তু ইমপ্রেশন হয়ে গেল, বুঝতে পারছেন? আমরা একটু আগে কুইলারের অ্যাড দেখতেছিলাম আর একটা লিড পেজের অ্যাড দেখলাম, তাই না? এখন কুইলার কিন্তু আরেকটা অ্যাড আমাদের দেখাচ্ছে, দেখছেন? আবার কিন্তু কুইলারের অ্যাডই দেখতেছি, কিন্তু কুইলারের অ্যাড কিন্তু চেঞ্জ হয়েছে, ইমপ্রেশন 2খান হয়ে গেছে, কিন্তু রিচ কয়টা হলো বলেন? রিচ কিন্তু একজন কত মানুষের কাছে রিচ করা হলো, তাহলে রিচ কয়টা হলো? একটা। আর আপনার এখানে ইমপ্রেশন কয়টা হলো? 2টা। এবং এই দুটো ইমপ্রেশন আসলে কি ইমপ্রেশন বলেন তো? অটো রিফ্রেশ ইমপ্রেশন। হ্যাঁ, এবং আমি যদি এখানে দেখেন, আমি যদি খেয়াল করে দেখি যে আপনি দেখেন এখানে আমার এখানে ইমপ্রেশন কত হয়েছে দেখেন তো, যে আজকের আমি যদি টুডের হিসাব দেখি, আমার এখানে রিচ হয়েছে 1800, ইমপ্রেশন হয়েছে 4226। এখানে আমি যদি অটো রিফ্রেশ ইমপ্রেশন দিয়ে রাখি,
দেখি কয়টা এরকম অটোমেটিক অটো রিফ্রেশ ইমপ্রেশন হয়েছে কয়টা বলেন তো? 442টা। বুঝতে পারছেন? মানে এই অটো রিফ্রেশ ইমপ্রেশন কোথায় হয় বলেন তো? শুধুমাত্র ডেস্কটপে রাইট কলামে হয়। ক্লিয়ার? ইমপ্রেশনের বডি কি খাইছেন? খাইতে পারছেন? ক্লিয়ার ইমপ্রেশনের বডি? জি ভাইয়া। সো আমরা যেটা আলোচনা করছিলাম, ইমপ্রেশন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমাকে কতবার দেখানো হইলো, আমি দেখছি কি দেখি নাই সেটা কিন্তু ফ্যাক্টর না, আমাকে কতবার দেখানো হইলো সেটাই হচ্ছে ইমপ্রেশন। আর অটো রিফ্রেশ ইমপ্রেশন হচ্ছে যে এই যে যেটা ডান পাশে হয়, যেটা আমি দেখাইলাম। বুঝতে পারছেন? সো দ্যাট ইজ অটো রিফ্রেশ ইমপ্রেশন। ফাইন। এবার যদি আমরা চিন্তা করি যে এবার কি ইমপ্রেশন যেহেতু বুঝছেন, এবার কি ইমপ্রেশন এর সাথে সিপিএম কে কাউন্ট করতে পারতেছেন? হ্যাঁ, একটা কস্ট পার মাইলে কতবার তাকে হ্যাঁ ভাইয়া দেখানো পারছি। 1000 জনকে দেখালে কত টাকা কস্ট? না জনকে না, জনকে না, 1000 জনকে না, 1000 বার। হ্যাঁ 1000 বার। আচ্ছা ভাই, ঠিক আছে? জি জি 1000। সবাই ক্লিয়ার? পারছি। সবাই ক্লিয়ার? আগের চেয়ে ক্লিয়ার। হ্যাঁ, এবার আসতেছি আমরা ভিসিপিএম। দেখেন এইখানেই তো কারচুপি, কারচুপিটা এখানে। কারচুপিটা কোথায়? কারচুপি হচ্ছে যে ভাই আমি স্ক্রল করে যাচ্ছি, দেখেন আমি কিন্তু স্ক্রল করে পুশ করে চলে গেলাম, মাঝখানে কিন্তু একটা অ্যাড চলে আসছে। কিসের বলেন তো? সরিষার তেলের গোয়ালা, তাই না? আমি কিন্তু স্ক্রল করে চলে গেছিলাম, কিন্তু ও কিন্তু ইমপ্রেশন হিসেবে কাউন্ট করছে নাকি করে নাই বলেন? করছে ভাইয়া। ও কিন্তু ইমপ্রেশন হিসেবে কাউন্ট করছে, রাইট? হ্যাঁ। ওকে, কিন্তু ভিসিপিএম এর সংজ্ঞায় বলা আছে, মানে বিষয়টা হচ্ছে কি এই সংজ্ঞাগুলো তো আন্তর্জাতিক কোনো না কোনো সংস্থা তৈরি করে, রাইট? জি। এন্ড ইন্টারনেট অ্যাডভার্টাইজিং ব্যুরো, ইন্টারনেট অ্যাডভার্টাইজিং ব্যুরো এরা হচ্ছে সমস্ত অ্যাড নেটওয়ার্ককে কন্ট্রোল করে। ঠিক আছে? ইন্টারনেট অ্যাডভার্টাইজিং ব্যুরো। আচ্ছা ফাইন। Internet Advertising Bureau, according to Internet Advertising Bureau, an ad can be viewable only if a user saw more than 50% of it for longer than 1 second for display ad. এটা কি বুঝতে পারছেন? এই যে সংজ্ঞাটা ডিফাইন করছে, এটা ইন্টারনেট অ্যাডভার্টাইজিং ব্যুরো ডিফাইন করছে যে এটাকে আমি তখনই ভিসিপিএম বলতে পারবো যদি একটা 50% এর উপরে দেখানো হয় এবং লঙ্গার দেন 1 সেকেন্ড ফর ডিসপ্লে অ্যাড। এগুলোকে আমরা ডিসপ্লে অ্যাড বলি ভাই। বুঝতে পারছেন? তা আমি যে স্ক্রল করে চলে গেলাম এটা কাউন্ট হবে 50%। হ্যাঁ বলেন, বুঝিনি। মানে এখানে যে বলা হয়েছে যে 50% অথবা 1 সেকেন্ড ভিউ হবে, এই 50% মিনিমাম 50% ফর 1 সেকেন্ড। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন যে 50% বলতে আসলে লাইক এটাকে আমি কিভাবে বোঝাবো সেটা আমি চিন্তা করছি যে যে ওকে এটাকে আমি বোঝাই দিস ওয়ান। ঠিক আছে, এটা কি 50% না? এগুলো কিন্তু মাইক্রো ন্যানো সেকেন্ডে ক্যালকুলেট হয় ভাইয়া সবকিছু। পুরো অ্যাডের এটা কি 50% না? জি ভাই। হ্যাঁ, তাহলে ওর ক্রাইটেরিয়া কি? 50% 1 সেকেন্ড আসতে হবে, তাহলে এটাকে ভিসিপিএম বলা যাবে। এবং এটা ভিসিপিএম কিন্তু এইজন্য ফেসবুক কিন্তু ভিসিপিএম ব্যবহার করে না, ফেসবুকে কিন্তু ভিসিপিএম নাই। বুঝতে পারছেন? শুভঙ্করের ফাঁকি, তাই না? শুভঙ্করের ফাঁকি। আচ্ছা, ফেসবুকে ভিসিপিএম নাই, ভিসিপিএম গুগলে আছে। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার? ভিসিপিএম কি ক্লিয়ার? মানে বিষয়টা হচ্ছে যে আমি যখন স্ক্রল ডাউন করতে থাকবো এমন সময় যদি আমার অ্যাডটা 50% আমি দেখি প্লাস সেটা যদি এটলিস্ট 1 সেকেন্ড পর্যন্ত আমি ভিউ করি তাহলে সেটা ভিসিপিএম এর আন্ডারে চলে যাবে। আদারওয়াইজ বাকিটা মানে কিন্তু ফেসবুক কিন্তু এখনো ভিসিপিএম ইন্টিগ্রেট করে নাই, ও কিন্তু সিপিএম এ আছে। জি, বুঝতে পারছি। ঠিক আছে, এই পর্যন্ত কি সবার একদম ফকফকা পরিষ্কার?
ওকে, যদি ফাঁকা থাকে তাহলে পরের ডোজে চলে যাই। যাই হোক, তো আমরা এরপরে চলে আসি হচ্ছে যে দেখেন এরপর আমাদের আর টার্ম আছে কয়টা, এই কয়েকটা টার্ম আমাদের আছে। আমরা যেহেতু আপনার বিসিপিএম সিপিএম এ ছিলাম, এরপর আমরা চলে আসি সিপিভি সিপিসি। নাজমুল ভাই, হ্যাঁ আমি একটু সিপিএম টা ক্লিয়ার হতে চাচ্ছি। এটা বলছে কস্ট পার 1000 ইমপ্রেশন। ওকে, আমার কাছে একটা ইমপ্রেশন আসলো, একটা অ্যাড আমি দিলাম, এটা কি একজন ক্লায়েন্ট কতবার দেখলো সেটা 1000 টাইম দেখবে, নাকি 1000 ক্লায়েন্ট ওয়ান টাইম করে এটা দেখবে, তাহলে এটা ইমপ্রেশন হবে? ওকে, মানে বিষয়টা হচ্ছে যে এখানে মানুষের সাথে কানেক্টেড না। প্রথম কথা হচ্ছে এটা কতবার দেখানো হলো, ঠিক আছে? কতবার দেখানো হলো, আই মিন আমি আরেকটু বলি, লাইক এটা 1000 পিপলের কাছে গেলে মানে 1000 হতে পারে, সে দেখলো বা না দেখলো ডাজন্ট ম্যাটার। আবার হতে পারে যে 10 পিপলের কাছে গেল, এটা মানে এগেইন এন্ড এগেইন আসতে থাকলো। সো এটা কোন মেথডে হয়? আচ্ছা দাঁড়ান, তাহলে আমি খুব চমৎকার প্রশ্ন করেছেন, আমি এটার অ্যানসার এখনই দিচ্ছি। আমি এটা একটু সাজিয়ে নিই, তাহলে আমার আনসারটা দিতে সুবিধা হবে। একটা সেকেন্ড। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আপনি আপনার প্রশ্ন খুব ভ্যালিড প্রশ্ন, আপনার প্রশ্ন খুব ভ্যালিড প্রশ্ন, আমি আনসার দিয়ে দিচ্ছি এখনই। ওকে, বিষয়টা হচ্ছে কি দেখেন, ধরেন 100টা ইমপ্রেশন হলো, এটা এটা দুটো কেস হতে পারে, তাই না? একটা হচ্ছে যে 100 বার দেখানো হলো এই একটা 100 জন মানুষকে, এরকম একটা কেস হতে পারে। আবার আরেকটা কেস তো হতে পারে যে 100 বার দেখানো হলো কিন্তু মানুষ হচ্ছে 50 জন, রাইট? হতে পারে না? পারে। তাহলে এখানে আরেকটা নতুন টার্মিনোলজি জন্ম হয়েছে, সেটা কি বলেন তো? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হচ্ছে যে একজন মানুষকে কতবার দেখানো হলো অন অ্যান এভারেজ, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন কি কানেক্ট করা যাচ্ছে কিছুটা? ইমপ্রেশন আসলে এটা এই ফরম্যাটে হবে, ইমপ্রেশন, রিচ, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি। অন্যরা কি ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। মানে ব্যাপারটা হচ্ছে ফেসবুক এটা তার সফটওয়্যারে এইভাবেই করা আছে যে যে কোনো ভাবেই হোক, সেটা হতে পারে 10 পিপলের কাছে যেতে পারে, 100 টাইম করে দেখাতে পারে, আবার 50 পিপলের কাছে যেতে পারে, বা 500 এর কাছে যেতে পারে, ডাজন্ট ম্যাটার। ফ্রিকোয়েন্সিটা হিসেবে ওরা ব্যাক এন্ডে হয়তো ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করছে, সেইভাবে কি আমার কাছ থেকে পেমেন্টটা নিচ্ছে। লাইক আমি $1 স্পেন্ড করলাম এটার জন্য, বা $5 করলাম, এটা আসলে সেই ক্যালকুলেট করে, বুঝতে পারছেন? এই ক্যালকুলেশনটা কিন্তু সিস্টেম জেনারেটেড একটা স্ট্যাট, তাই না? রাইট। কিন্তু এই অ্যালগরিদমটা আমি ঠিক মানে স্টিল বুঝতে পারছি না যে কোথায় আপনার কনফিউশনটা কোথায়, আমাকে একদম ক্লিয়ারলি বলেন যে হিয়ার ইজ মাই কনফিউশন, তাহলে আমি আপনাকে আরো বেটার সলিউশন দিতে পারবো। মানে কি রকম বলেন তো? লাইক ধরেন আমি $1 স্পেন্ড করলাম একটা অ্যাডের জন্য, এটা ইমপ্রেশনের জন্য আমি করলাম। তো ইমপ্রেশনে বলা আছে যে আমার $1টা 1000 ইমপ্রেশন এটা করবে, ক্রিয়েট করবে। এখন না, এটা বলা থাকে না। এটা হচ্ছে কি রকম বিষয়টা, এখানে আপনার প্রশ্নটা খুবই ভ্যালিড। এখানে বিষয়টা এরকম হয় যে ধরেন আপনি নির্দিষ্ট একটা, আমি আপনাকে দেখাই প্লিজ। এখানে দেখেন আমার এই অ্যাডটা, আমার অপটিমাইজেশন আমি দিয়ে রেখেছি কিসে বলেন তো? আমি বলছি যে তুমি অপটিমাইজ করো হচ্ছে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি। কি আছে বলেন তো? কনভার্সন। আমি নির্দিষ্ট একটা অ্যাড, মানে নির্দিষ্ট একটা বাজেট দিয়েছি, বাজেট দেওয়ার কারণে সে আমাকে একটা এস্টিমেটেড রেজাল্ট দেখাচ্ছে যে তোমার এই অ্যাডটা এত মানুষের কাছে পৌঁছাতে পারে এবং এতগুলো কনভার্সন হতে পারে। টেন্টেটিভ অথবা এস্টিমেটেড 1,
এটা বুঝতে পারছেন? তো আমরা এই যে কথাগুলো বলছি মানে সিপিএম কিন্তু আপনার মানে অ্যাড হওয়ার পরে ফেসবুক ক্যালকুলেশন করে, তাই না? এবং এটা ফ্লাকচুয়েট করে। মানে এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে বলি। যেখানে কম্পিটিশন বেশি, মানে প্রতিদিন যে সিপিএম একই থাকবে সেটা কিন্তু না, কারণ আমিও যে অডিয়েন্সে টার্গেট করেছি XYZ ও এই অডিয়েন্সে টার্গেট করেছে, তাহলে কম্পিটিশন হলো না, রাইট? ফেসবুকের ক্ষেত্রে এই বিডিংটা খুব না হলেও গুগলের ক্ষেত্রে এখানে খুব কংক্রিট বিডিং করা সম্ভব, মানে অনেক ক্যালকুলেটিভ বিডিং করা সম্ভব, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এটা সম্ভব না। তো যখন এটা কম্পিটিশনে চলে গেল তখন আলটিমেটলি সাপ্লাই ডিমান্ড যদি আপনি চিন্তা করেন, সো খরচটা এমনিতে একটু বাড়বে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে সিপিএমটাও বেড়ে যাবে আর কি। বুঝতে পেরেছেন? দ্যাটস দ্য থিং। তার মানে আপনার এটা একটা গড়পড়তা সিপিএম যখন আপনি জানতে পারবেন তখন কিন্তু আপনার একটা আইডিয়া হবে, আপনি পরবর্তী প্রজেক্টে ফোরকাস্টিং করার জন্য বা ক্যালকুলেশনের জন্য আপনার কিন্তু এটা হেল্প করবে বেসিক্যালি, যে আমার যদি এত মানুষের কাছে যেতে হয়, এত ফ্রিকোয়েন্সিতে যেতে হয়, তাহলে আমার এত টাকা খরচ হতে পারে। এখন কি বুঝতে পারছি বিষয়টা? মানে এখন কি আরেকটু ক্লিয়ার হয়েছে? ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। ফ্রিকোয়েন্সি কি কন্ট্রোলিংটা কি মেশিনের কাছে, মানে পাবলিশারের কাছে নাকি ক্যাম্পেইন যে করতেছে? চমৎকার, মানে খুব ফাটাফাটি প্রশ্ন করেছেন। ফ্রিকোয়েন্সি কন্ট্রোলিং অবশ্যই মেশিনের মানে এই সিস্টেমের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায়, এবং এটা শুধুমাত্র একটা অবজেক্টিভেই এই ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করা যায়, এন্ড দ্যাট ইজ রিচ অবজেক্টিভ। বুঝতে পারছি? ফ্রিকোয়েন্সিটা বুঝলাম না ভাইয়া। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে একজন মানুষকে অন অ্যান এভারেজ কতবার একটা দেখানো হবে। আপনি যদি বলেন, আপনি যদি এরকম চান যে আমি এই রেসপেক্টিভ একটা এই সার্টেন মানুষের কাছে ধরেন যে আগামী 15 দিনে বা 20 দিনে আমি তাকে 50 বার দেখাবো, ইট ইজ পসিবল। ফ্রিকোয়েন্সিটা মনে হয় অটোমেটিক্যালি হয় মনে হয়। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়, সেটা তো আমরা বুঝে গেছি। হ্যাঁ, কিভাবে সেট করে দিব আমরা? ওটা কিভাবে সেট করব? এটা আমরাও সেট করে দিতে পারি, কিন্তু সেটা শুধুমাত্র কাজ করে হচ্ছে ফেসবুকের রিচ অবজেক্টিভের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা কোনোদিনই দেখি নাই, মানে এটা ফ্রিকোয়েন্সিটা দেখাতো মানে অনেকদিন তো আমি কোনোদিন মানে প্রফেশনালি ওরকম করি নাই, কিন্তু এই যে এখন প্রফেশনালি করতে পারবেন। এখন এই যে আমাদের ব্যবসার জন্য করি অ্যাড অ্যাকাউন্টে, কারণ অনেক প্রফেশনাল দিয়ে। লিটন দা আপনার আমার দেখতেও হয় না, আপনার কথা শুনে আমি বুঝে গেছি যে এটা লিটন দা কথা বলতেছে। তো এখানে আপনার আমি বুঝছি, এখানে দেখেন এই যে রিচের মধ্যে গেলাম না, ধরো আপনি অডিয়েন্স সেট করলেন এক্সাম্পল, এই যে এখানে আপনি বলে দিতে পারবেন আমরা অনেক এক্সটেন্সিভ জিনিস শিখবো, মানে একদম সুপারসনিক আপনার হচ্ছে যে আলট্রা যেটা আপনার টেকনোলজি আছে ফেসবুকের, এবং কত স্ট্র্যাটেজিক্যালি এটাকে ব্যবহার করা যায়। ইনশাআল্লাহ উই উইল লার্ন মোস্ট অফ দ্য স্টাফস, এটুকু আমি আপনাদেরকে বলে রাখি। এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপিং করা যায়, দেখছেন খেয়াল করে রিচ অবজেক্টিভে। এখন আপনি যদি বলেন যে আমার এই একটা মানে এই স্ট্রাকচারটা আমরা আস্তে আস্তে শিখবো, এটা নিয়ে সমস্যা নাই, আগামী 7 দিনে বা 7 দিনে 50 বার দেখাবে, এটা আমি কন্ট্রোল করতে পারি না এখান থেকে? দেখেন তো, একজনকে আগামী 7 দিনে 50 বার দেখাবে? হ্যাঁ, একজনকে। আমার এই যে অডিয়েন্স, এটা এই জিনিসটা মানে জানতামই না, বুঝছেন? মানে 5 বছর ধরে ফেসবুকে অ্যাড দিই, মানে এই প্রতি রিস্ক আমি এভাবে সেট করতে পারবো। রিস্ক টার্গেটিং এর জন্য এটা হচ্ছে সালসা, বড় সালসা বলেন, অনেক সুন্দর একটা ব্যাপার। রিটার্গেটিং এর জন্য এর উপর আর কোনো সালসা আছে বলেন তো? জি না, এই জিনিসটা অনেক প্রয়োজন আসলে, বুঝছেন? কারণ এটার কারণে আমাদের অনেক টাকা ফেসবুকে বেশি দিতে হয়, টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো যায় না। বাংলাদেশে 90% টাকা ওয়েস্ট হয় ফেসবুকের, আমি বলে দিলাম। শুধু বাংলাদেশটা, সারা পৃথিবীতেই ওয়েস্ট হয়। যেমন আমি তো ফেসবুকের কোনো সমস্যা নাই, ফেসবুকের কি সমস্যা আছে? না না, ও তো সিস্টেম দিয়ে দিছে, সব সিস্টেম দিয়ে দিছে সব, ওটা তো ধরতেও পারবে না, সিস্টেম তো আমি সব দিয়েই দিছি, তুমি এবার তোমার যেটা খুশি করো। আচ্ছা ভাই, নেক্সট। এই পর্যন্ত কি ক্লিয়ার? জি নাজির ভাই, আমার একটা প্রশ্ন ছিল।
হ্যাঁ বলেন। প্রশ্ন হলো ভাইয়া, আমরা যে অটো ইমপ্রেশন যেটা দেখালেন বা এই যে ফ্রিকোয়েন্সি যেটা দেখালেন ভাই, সব ঠিক আছে। এখন আপনি বেসিক্যালি আপনি কি ফলো করেন? আরেকটা হলো ভাইয়া, দেখেন আপনি এই যে কিছুক্ষণ আগে 5 মিনিটসের জন্য একটা ব্রেকে গেলেন, বাট আপনি আপনার ফেসবুকটা আপনি কিন্তু ওপেন করে রেখে গেছেন, যেখানে আপনার অটো ইমপ্রেশন বা যেগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে, তাই না? এবং সে কিন্তু দেখাচ্ছে যে সে কতটা ইমপ্রেশন দেখিয়েছে বা কিছু একটা। তাহলে এগুলো কিন্তু আমরা একটা ভ্যালিড হিসেবে ধরে নিতে পারি না। আবার এখানে আমরা বললাম যে একটা আপনি এতটুকু দেখাবো এত টাইম, এখানেও কিন্তু একটা কিছু গ্যাপ বড় ধরনের থেকে যায় আর কি। হ্যাঁ, কারণ অনেকেই আছে আমরা ম্যাক্সিমাম ফেসবুক ওপেন করে রেখে চলে যাই, অন্য কাজে বিজি থাকি, সে কিন্তু ইমপ্রেশন দিচ্ছি, অটো ইমপ্রেশন দিচ্ছি, বাট এটা অ্যাকচুয়ালি কোনো স্ক্রিন অ্যাক্টিভিটি থাকে না। এখন এটা অন স্ক্রিন অ্যাক্টিভিটি খুবই চমৎকার প্রশ্ন করেছেন, এন্ড দ্যাটস দ্য রিজন দেখা যাচ্ছে যে অনেক মার্কেটার এই মানে আপনি বলেন যে অটো ইমপ্রেশনটা কোথায় হয় সেটা বলেন। অটো ইমপ্রেশনটা যে আপনি যে তিনটা এর আগে দেখিয়েছিলেন শুধুমাত্র ডেস্কটপে রাইট কলামে হয়। জি হ্যাঁ হ্যাঁ জি। তাহলে শুধুমাত্র ডেস্কটপে রাইট কলামে যদি হয়, আপনি কিন্তু ওখানে প্লেসমেন্টে সেট করে দিয়ে আসতে পারেন যে ভাই এখানে দেখাও না। হ্যাঁ রাইট। এই যে দেখেন আপনাদের এখানে অটোমেটিক প্লেসমেন্ট আছে, আমি ম্যানুয়াল প্লেসমেন্টে বলে দিব ভাই তুমি রাইট কলামে দেখাও না, কথা শেষ। এরকম না, এরকম কিছু নেই। যেমন যে যদি আমরা হোভার যেটাকে বলি বা মাউসের যে স্ক্রলিং যেটা বলি, যে এতক্ষণ পর্যন্ত যদি মনিটরের বা স্ক্রিনে কোনো অ্যাক্টিভিটি না থাকে তাহলে তুমি আমার এটা দেখাও না, সোজা কথা যেটা, আমার টাকা নষ্ট করো না। আমি মনিটরের সামনে নাই, এরকম কোনো অপশন এখানে নাই আর কি। এটাও তো লস হয়ে যাবে তাহলে। ঠিক আছে, যাই হোক, আমার তো মনে হয় এই ক্লাস আপনাদের আরো মানে 2 দিন করাইতে হবে, বুঝছেন? না না দাদা, এখানে বড় বড় বিষয় শিখতে ভাইয়া লাগবে, ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক বড় ফ্যাক্ট আসবে, বুঝছেন? আমার মনে হয় যে আজকে 15টাই থাক, ঠিক আছে? কারণ এখানে আরো আমি যেগুলো দেখতেছি যে এখানে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো যদি আপনারা ক্লিয়ারলি না বোঝেন, জি ভাইয়া, আমরা এই জিনিসগুলো যদি এখন পারফেক্টলি যদি আপনি ফিউচারে খুব সহজ হবে। ভাই আপনি এখন যেভাবে বুঝাচ্ছেন আর যেভাবে আলাপ আলোচনা হচ্ছে, এভাবে সারা রাতও যদি করেন কেউ বোরিং হবে না, এবং খুব ভালোভাবে শিখতেছে সবাই। আমার ক্যাপাসিটি আছে তো, আমার ব্যক্তিগত ক্যাপাসিটির একটা বিষয় আছে। তাহলে আপনি এই জার্গনের জন্য অন্তত টাইমটা লিমিটটা এখানে না ভাই। না জার্গনের লিমিট রাখতেছি না, বরং আমি যদি গল্প না করতে পারি, এগুলো যদি আমি আপনাদেরকে এরকম এলাবোরেটলি না দেখাইতে পারি, ধরেন আমি বলে গেলাম কনভার্সনের অপটিমাইজেশন হচ্ছে এই জিনিস, সাথে সাথে যদি আমি আপনাদেরকে বলে দিই যে অপটিমাইজেশনের এই টেকনিক আছে, তাহলে আপনার ইনসাইটটা আরো ক্লিয়ার হবে না বলেন? জি ভাই, एग्जांपल সহ আসলে বেটা ক্লিয়ার হয়। তাহলে আপনি নিজে চিন্তা করে দেখেন যে এই কিওয়ার্ড গুলো যদি আমরা না জানি, এই যে যেমন লিটন দা বললেন যে ভাই আজকে 5 বছর ধরে বিজ্ঞাপন করতেছি, লিটন দার তো এন্টারপ্রেনার, 5 বছর ধরে বিজ্ঞাপন করতেছি ভাই, এইটা তো আমি দেখি নাই কখনো। এটা মজার কিছু বিষয় যদি বলতে একটা রিকোয়েস্ট থাকলো আপনার কাছে, সেটা হলো আপনার স্ক্রিনটা আসলে আমি আপনাকে বলতে পারতাম আপনি যেগুলো আমাদেরকে শেখাচ্ছেন এগুলো সাথে সাথে ভাইয়া ভিতরে কিছু থাকে, মানে ফেসবুক বলি আমরা যেখানে বলি, মানে যে জিনিসটাই আমরা যেখানে সেট করতে যাচ্ছি না বা যেটাই যাচ্ছি না ওখানে কিছু আমাদের লার্নিং দেওয়া থাকে। হ্যাঁ, যে এটা দ্বারা কি হয়, এটা দ্বারা কি হয়, এই ধরনের যে ট্রিপস গুলো আসলে আমরা যেমন কন্টিনিউ ফেসবুকের আপডেট আসতেই পারে নতুন নতুন কিছু, সেক্ষেত্রে আপডেটটা সম্বন্ধে আমরা ইনস্ট্যান্ট কিভাবে নলেজটা পেতে পারি বা প্রথম কথা হচ্ছে যে আগামী 6 মাসের যত আপডেট আছে, ঠিক আছে, এই আপডেট আপনারা আমার কাছ থেকে ইনশাআল্লাহ জানতে পারবেন। না ভাই ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ফিউচারের কথায় আসেন। ফিউচারের বিষয়টা হচ্ছে যে আমরা মেম্বারশিপ প্ল্যাটফর্ম, আমরা মেম্বারশিপে যাচ্ছি, ঠিক আছে? তখন দেখা যাচ্ছে যে আপনার একটা মেম্বারশিপ ফি থাকবে সিম্পল, এই ফি এর এগেইনস্টে আসলে আপনাদেরকে অনেক কন্টেন্ট ডিস্ট্রিবিউট করা হবে ওভার টাইম, এবং আমরা আমাদের এলএমএস সিস্টেমেও ওই মেম্বারশিপটা ইন্টিগ্রেট করছি, বুঝতে পারছেন? না ভাই আর ছাড়তেছি না, বুঝছেন আপনারে, মানে অনেক আচ্ছা ভাই, আপনার ওই যে রেড বাফেলো গ্রুপে ভাই 99 টাকার যে একটা মেম্বারশিপ প্যাকেজ ছিল, ওটা কি এখন ওপেন আছে? ওপেন আছে, কিন্তু ওটা তো অফ করে দেওয়ার কথা বলে দিছিলাম, কিন্তু ওরা ওপেন রেখে দিছে এখন। ঠিক আছে, আর আপনারা মেম্বারশিপ নিয়ে চিন্তা করেন না, আপনাদের মেম্বারশিপ আগামী 6 মাসের মেম্বারশিপ হয়ে গেছে আর কি। আমরা লাইফ টাইম মেম্বার, তাই না ভাই? না লাইফ টাইম বলে আমার কাছে কোনো শব্দ নাই। পৃথিবীর কোনো পেশাদারের কাছে
আপনি দেখবেন, আপনি জন লোয়ার বলেন, আপনি যত মেম্বারশিপের মেন্টর আছে, ঠিক আছে, এদের কাছে লাইফ টাইম বলে কোনো শব্দ নাই, আছে বলেন? কারণ আমি আপনাদেরকে ইনসাইট দিব, সেগুলো তো আমাকে রিসার্চ করে বের করতে হবে। তাহলে ওয়াই আই শুড গিভ ইট ফর ফ্রি বলেন? তাহলে তো হইলো না, তাহলে কি পেশাদারিত্ব হইলো বলেন? মোস্ট ইম্পর্টেন্টলি ইটস কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট, তাই না? এটা নতুন নতুন জিনিস আসবে, অ্যাড হবে, তাই না? রাইট রাইট রাইট। তা আমি তো পেশাদার মানে কি, পেশাদারিত্ব মানেই তো হচ্ছে যে এটা মানে সামথিং ডিফারেন্ট। আচ্ছা আমি লাস্টে যে এই ভাইয়ার একটু অ্যাড ম্যানেজার দেখে আজকে শেষ করি। হ্যাঁ আজকে শেষ করি, আজকে কেন তো সকাল থেকে বেশি কাজ করা হয়ে গেছে, মনে হয় আমার একটু রেস্ট নেওয়া দরকার, বুঝছেন? হ্যাঁ কি হয়েছে এখানে ঘটনা? ভাইয়া এটা মানে আমি 2 দিনের একটা অ্যাড রান করেছিলাম। এখন আসলে আমার জাস্ট $3 করে ডেইলি বাজেট করে আমার টোটাল এত খরচ গেছে, আর মাত্র লাইক আসছে 408টা, কোনো প্রকার সেল আসে নাই। বা এখন অ্যাকচুয়ালি আমি কি করা উচিত ছিল বা কি করব, কিভাবে করলে? প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে আপনার যে হানি, তারপরে হচ্ছে বিভিন্ন ফুড প্রোডাক্ট আর কি। ফুড প্রোডাক্ট? জি। আমার কাছে মনে হয় ওয়েবসাইট না থাকলে মেসেঞ্জার ক্যাম্পেইন সবথেকে বেস্ট। আপনি লাইকে কেন গেছেন? না এটা আমি তো আসলে ওখান থেকে ডাইরেক্টলি বুস্ট করছিলাম, বুঝতে পারি নাই। বুঝতে পারছি। আচ্ছা না আমার কাছে যেটা, যেমন আমি যত ক্লায়েন্টের সাথে কাজ করি এখন, যেমন আজকে আমাদের একটা নতুন ক্লায়েন্ট অনবোর্ড হলো, ওদের ন্যাচারালস ওদের নাম, তো ট্রেডমার্ক করা ব্র্যান্ডটা। সো এটা বেশ ভালো প্রোডাক্ট তৈরি করতেছে ওরা অনেকগুলো প্রোডাক্ট ওরা তৈরি করে। তো আমি সবসময় ক্লায়েন্টদেরকে প্রথমে বলি যে ওয়েবসাইট যদি না থাকে তাহলে ইনিশিয়ালি আমরা চ্যাটবট দিয়ে একটা মেসেঞ্জার ক্যাম্পেইন করে দিই, ইট ওয়ার্কস বেটার, আচ্ছা আচ্ছা। অ্যাট লিস্ট মানে জিনিসটা হচ্ছে কি আপনি যেটা করছেন এটা হচ্ছে করিমন মার্কা মানে ইয়ে হয়েছে আর কি, অ্যাড হয়েছে, ঠিক আছে? আমার যদি কাটি বাংলায় বলি। আর এরপরে ধরেন আপনি যদি মেসেঞ্জার দিয়ে করেন এটা নসিমন মার্কা হবে, একটু মানে ধরেন উপরে ছাদ থাকবে। করিমন তো দেখছেন আর কি, দেখেন ভাই করিমনে কিন্তু ছাদ থাকে না, ঠিক আছে? আর এটা হচ্ছে যেটা এখন বলতেছি সেটা হচ্ছে যে নসিমন আর কি, মেসেঞ্জার। আর যদি আপনার ওই মানে মার্সিডিজ বেঞ্চ চিন্তা করেন তাহলে আপনার ওরকম কনভার্সন রেডি ওয়েবসাইট লাগবে, বুঝছেন? তাহলে আপনি মার্সিডিজ বেঞ্চ করতে পারবেন আর কি। আদারওয়াইজ এটা হচ্ছে যে এখন করিমনে আছে, তারপর নসিমন, এই আর কি, এর বেশি কিছু বলার নাই আমার। ওনার কি সিলেক্ট করছে ওটা একটু দেখতে পারি, মানে একটু দেখা? হ্যাঁ ও পেজ লাইক দাদা, পেজ লাইক না ওই যে উনি টার্গেটিংটা কিভাবে করছে এটা একটু ফরগেট টার্গেটিং। উনি লাইক দিয়ে লাইক করতেছে, মানে ইট ইজ গেটিং অপটিমাইজড ফর হ্যাভিং লাইক, ঠিক আছে? যার কারণে যারা হু আর লাইকলি, মানে ধরেন যে যারা, আমি কিন্তু রিচ সিলেক্ট করেছিলাম কিন্তু রেজাল্ট তো আপনার লাইক, আপনার এখানে তো লাইক দেখাচ্ছে, আপনার রেজাল্ট আমার দেখেন রিচ আসছে হচ্ছে 5350, ইমপ্রেশন আসছে 5800, এটা কিন্তু বেশি আসছে সেই তুলনায় লাইকের তুলনায়। এইগুলো কিন্তু হুদাই মেট্রিক, আমি আবার আপনাদেরকে বলতেছি এটা কিন্তু হুদাই মেট্রিক। এই মেট্রিক হচ্ছে ট্র্যাপ মেট্রিক, ঠিক আছে? এগুলো হচ্ছে ইলিউশন মেট্রিক। এই মেট্রিক দেখে আপনি যদি ক্যাম্পেইনের রেজাল্ট বিবেচনা করেন এটা ভুল হবে, কমপ্লিটলি মিস্টেক, ঠিক আছে? রাদার আপনি অ্যাট লিস্ট যদি আমি আপনার জায়গায় থাকতাম, মানে আমার এই আপনার এই ইয়ে থেকে, তাহলে আমি যেটা করতাম যে আমি প্রথমে মেসেঞ্জার ক্যাম্পেইন 1 মাস চালাইতাম, সেখানে আমি 100 200 300 কাস্টমার পাইতাম। এই কাস্টমারকে নিয়ে আমি একটু লুকে লাইক করতাম, আমার এই লাইক আমি যাইতামই না, কারণ এই লাইক যে একটা কত বড় ট্র্যাপ এটা আপনারা ওভার টাইমে বুঝতে পারবেন যে এটা যে কত বড় মিস্টেক, অনেক বড় ভুল এটা অনেক বড় ভুল। আপনার বড় অর্গানিক্যালি আপনি যে নরমালি যে লাইক গ্রো করতেছে না, এটা দিয়ে একসময় অনেক বড় কাজ করতে পারবেন, কারণ আপনি মানুষকে ফোর্সফুলি লাইক করায় পরবর্তীতে লুকে লাইক যখন করবেন তখন এটার আপনার মানে ইয়ে ভালো হবে না, ফেক রেজাল্ট আসবে কি, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি ভুল করছেন। আচ্ছা আচ্ছা, তখন তো এই ভুল থেকে আমি পা সরাতে পারবো না, ইম্পসিবল। দ্যাট ইজ দ্য থিং। এজন্যই তো বলতেছি যে আমাদের দেশের 80-90% টাকা নষ্ট হচ্ছে। এটারে বাঙালিরে মুলা জুলাই দিছে ফেসবুক, বুঝছেন? রাজুল ভাই, হ্যাঁ বলেন। কেন ভাই? আপনি যে বললেন একটা কথা, হ্যাঁ, যে ওই ওয়েবসাইট না থাকলে মেসেঞ্জার ক্যাম্পেইন করা ভালো, হ্যাঁ, ফেসবুকে। এই ক্ষেত্রে কি ওই আমাদের ফেসবুক পেজটা
ম্যানিচার বা এই ধরনের কিছু দিয়ে আগে সেটাকে ইন্টিগ্রেট করাটা ওটা কি আরো কার্যকর হবে কিনা? ওইটা অবশ্যই কার্যকর, কারণ আপনার কারণ কি একটা জিনিস সবসময় মনে রাখবেন ভাই, সারা পৃথিবীর মার্কেটিং স্ট্র্যাটেজি একই রকম। আর আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, প্রথম কথা হচ্ছে যে কাস্টমার দোকানে আসলে তারা 20টা শাড়ি দেখাইতে হয়, 10টা শাড়ি দেখাইতে হয়, 10 ধরনের প্রোডাক্ট দেখায়, তারপরে এসে পারচেজ করে। তো ম্যানেজারের মাধ্যমে আপনার প্রোডাক্ট শোকেস করা তো ইজি হয়ে গেল জিনিসটা, তাই না? আপনি একসাথে অনেক প্রোডাক্ট কিন্তু দেখাইতে পারতেছেন, আপনার কষ্ট হচ্ছে না। তাহলে সেখান থেকে কাস্টমারের ডিসিশন মেকিং, এই প্রসেসটা আমাদেরকে জানতে হবে। ডিসিশন মেকিং কিভাবে করে? 5টা, আপনার একটা অপশন বেটার না 5টা অপশন বেটার কাস্টমার চুজের ক্ষেত্রে? ডেফিনেটলি 5টা অপশন বেটার। তাহলে আপনি যদি ম্যানেজার ব্যবহার করেন এবং সেখানে যদি আপনি এখানে এইভাবে শোকেস করান, তাহলে আপনার কনভার্সন কি বাড়ার সম্ভাবনা বেশি না কমার সম্ভাবনা বেশি বলেন তো? বাড়বে। আর আপনি ম্যানুয়ালি কি এত প্রোডাক্ট এখানে ইনসার্ট করে করে দেখাইতে পারবেন? না, ইম্পসিবল। বুঝতে পারছি? দ্যাটস দ্য রিজন আমি বললাম যে আপনার জায়গায় যদি আমি থাকতাম এইগুলো লাইকটাই করতাম না। আপনার এই $5 আমারে দিতেন, তাও আমি মনে করেন যে দেখা যাচ্ছে যে কিছু একটা কিনে খেয়ে আপনার জন্য দোয়া করতাম, কিন্তু আপনার এই $5 টাকাটা নষ্ট হয়ে গেছে আর কি। মিনি চ্যাট ওটা কি? ওটা চ্যাটবট? চ্যাটবট, হ্যাঁ, আমরা চ্যাটবট আমাদের এই কোর্সে আছে। আপনাদের চ্যাটবটে একদম এক্সপার্ট বানায় ফেলবো, সবাই চ্যাটবট করতে পারবেন। আচ্ছা আচ্ছা। শুধু চ্যাটবট যদি পারেন, সেটা দিয়েও আপনি আপনার জীবিকা নির্বাহ করা সম্ভব। আমি বললাম আর কি এক্সাম্পল, শুধু চ্যাটবট পারলে। ভাইয়া নতুন করে কেউ যদি এন্টারপ্রেনারশিপ করে বা ফেসবুক পেজ দিয়ে করে, সেই ক্ষেত্রে এরকম লাইক বা ইমপ্রেশন না দিয়ে এটা করলে কি ভালো হয় যে সে ফার্স্টে রিচ করলো, দেন মেসেঞ্জার ক্যাম্পেইন, এরপর কনভার্সন? না, কেন তা হবে কেন? বরং আপনি মেসেঞ্জারে আসেন, আপনি মেসেঞ্জার ক্যাম্পেইন করেন, যারা একবার মেসেজ দিয়েছে তাদেরকে রিচ দিয়ে রিটার্গেট করেন, তাহলে তো ঝামেলা মিটে গেল আপাতত। আচ্ছা, বুঝতে স্টাইলে। আচ্ছা আচ্ছা। এই যে বললেন না, এই জিনিসগুলো আমাদের আসলে একটু জানা দরকার যে আসলে কোন প্রসেসের পর কোনটা করলে ভালো হয়। এগুলো জানাচ্ছি জানাবো, চলতে থাকবে, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তো একটা জার্নি। অনেকে নতুন যারা বিজনেস ওপেন করে ফেসবুক পেজ দিয়ে, অনেকে কিন্তু বুঝে না, তখন ফার্স্টে দৌড় দেয় লাইক নিয়ে, কার পেজে কত লাইক। না, এটা একটা কারণ আছে আপু। এটার কারণটা হচ্ছে যে আমরা আগে চিন্তা করি যে একটা মানুষ যখন আমার পেজে আসবে, এসে যখন দেখবে যে এখানে মাত্র 20টা লাইক বা 100টা বা 500টা লাইক, তখন ভাববে যে আসলে এদের তো মনে হয় ভাইয়া এটা ওভার টাইমে তো আপনি তো লুজ করতেছেন। আচ্ছা, আমি একটা নাম্বার দিলাম, সরি, এই নাম্বারটা মিল্টন ভাই চেয়েছে, আমার বিজনেস হেডের নাম্বার চেয়েছে। মিল্টন ভাই, আমি আপনাকে আমার বিজনেস হেডের নাম্বার দিয়েছি, ওর নাম হচ্ছে সেলিম, ঠিক আছে? ওকে, ঘটনা হচ্ছে কি, শোনেন, ঘটনা হচ্ছে যে আপনার লাইক লাগবে সেটা আমি বুঝছি, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না ভাই, একটু ধৈর্য ধরতে হয়। হ্যাঁ ভাই, লাইক লাগবে না, এটা হচ্ছে কি আমাদের নরমালি যখন কেউ নতুন শুরু করে, সেটা আমি জানি, সেটা তাদের মনে হয় আসলে এটা আর কিছু না, এটা আমি জানি। কনভার্সন হয়ে গেলে তো হয়েই গেল, সেটা তো আর তাহলে তো মনে করেন একবারে আলহামদুলিল্লাহ। এটা ফেসবুকের মূলা ঝুলানো, বুঝছেন ভাই? কারণ আমি যদি প্রথমে বলি, আমার এক ধরায় আমার কক্সবাজার শপের পেজে 3 লাখের মতো লাইক করে ফেলছিলাম, বুঝছেন? প্রচুর টাকা ঢালছি। হ্যাঁ, শেষ 3 বছর আমি একটা টাকাও ঢালি নাই ফেসবুকে। আমি শেষ 2 বছর আমি ক্যাম্পেইনিং করি নাই কোনো, ঠিক আছে? এবং আমার লাইক কমতে মনে হয় এখন 2,68,000 নেমে আসছে, কিন্তু আমার সেল আছে ওটাতে। আমি আমার কাস্টমারদের, আমার এখন ধরা কাস্টমার গুলোকে আমি সার্ভিস দিয়ে থাকি, কিন্তু এখন আমার ফেসবুক নিয়ে ব্যবসা করা লাগে না আর কি, আমার ওয়েবসাইটে ভালো আছে। আমি পরে ফেসবুকটাতে আরেকটু স্ট্যান্ডার্ড নিয়ে আসবো। লিটনদা হচ্ছে কি, আমি একটু বলে রাখি, লিটনদা হচ্ছে আমার সাথে তো আমরা তো অনেক পুরনো পরিচয় লিটনদার সাথে বেসিক্যালি। তো লিটনদারা হচ্ছে যে আপনার একদম রুরাল ই কমার্স নিয়ে বাংলাদেশে একদম বলতে গেলে প্রথম রুরাল ই কমার্স, ঢাকার এবং ইকেবের আসিফদের সাথে আমরা একসাথে শুরু করছিলাম আর কি। ইকেবের প্রথমে টপ 20 মেম্বারের একজন আমি, একদম রুরাল। এবং ভাইয়াকে নিয়ে তো অনেক পত্রিকায় অনেক নিউজ কভারেজ হয়েছে আর কি, অনেক অনেক পুরনো মানুষ আর কি, ঠিক আছে? এই আর কি।
আচ্ছা, আপনাদের যদি স্পেসিফিক প্রশ্ন না থাকে আমি আজকে শেষ করি। এই সেমিস্টারের কোর্স মডিউল হচ্ছে আপনার, এরপরে ক্লাস 4 এ হচ্ছে ডিজিটাল মার্কেটিং জার্গন তো হইলো, তারপর হচ্ছে জব ডেসক্রিপশন অফ ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিং রিলেটেড জবস, তারপর হচ্ছে কেওয়াইসি, ব্র্যান্ড গাইডলাইন, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ফর ব্র্যান্ড, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন কেস স্টাডি লোকাল, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন কেস স্টাডি ইন্টারন্যাশনাল, ফেসবুক বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, ফেসবুক বিজনেস পেজ সেটআপ ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন অবজেক্টিভ এন্ড অডিয়েন্স, creative and caption, color psychology and brand guideline, pixel, content idea, create Facebook campaign. এই সেমিস্টারে মনে হয় দুটো ক্লাস এক্সট্রা করানো লাগবে আর কি, যদিও 15টা বলছিলাম। নাজমুল ভাই, হ্যাঁ ম্যাডাম প্লিজ। আমাদের সেমিস্টার বলতে এটা কতদিনকে মনে করা হচ্ছে? 1.5 মাস। 1.5 মাস, ওকে। আমি তো জানি সেমিস্টার মানে 6 মান্থস, so আমি এটা কনফিউজ ছিলাম। That means it's not a term or half term. 3 months equal 1 term বলতে পারেন, মানে আমরা আমাদের এটাকে 4টা মানে এইভাবে সেমিস্টার হিসেবে ভাগ করেছি আর কি, ঠিক আছে? ওকে, আমরা নাম দিয়েছি, নেমিংটা করেছি যে আমরা 4টা সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টার 1.5 মাস করে আর কি। ওকে, আমি এটা কনফিউজ ছিলাম, নাও ইটস ক্লিয়ার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। Are you enjoying? Yes, thank you. Okay, thank you. সবাইকে অনেক ধন্যবাদ। Good night. আসসালামু আলাইকুম ভাইয়া। Good night.